একজন হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাইমা বিনতে জলিল। সবাইকে ওয়েলকাম করছি ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট নিবেদিত লিডার্স টক টক পাওয়ার্ড বাই ক্যাম্পাস লিডার সামিট ইন অ্যাসোসিয়েশন উইথ টক স্টোরি এর আজকের এপিসোডে। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব বা অর্গানাইজেশনকে লিড করে এমন লিডার্সদেরকে নিয়ে আমরা সাজিয়ে থাকি আমাদের লিডার্স লকটকের মঞ্চ। আজকের লিডার্স লকটকের মঞ্চে উপস্থিত হয়েছে 101 একর ক্যাম্পাসের 5 জন ক্যাম্পাস হিরো। চলুন কথা হবে তাদের সাথে, একে একে পরিচিত হব আমরা সবার সাথে। লেডিস ফার্স্ট নীতিতে চলে যাচ্ছি জারিন তাসনিম পূর্ণতা আপুর কাছে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপু আপু আপনার পরিচয়টা যদি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি জারিন তাসনিম পূর্ণতা। আমি বর্তমানে কুয়েটে 4th ইয়ারে আছি, ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ, এবং আমি কুয়েট ক্যারিয়ার ক্লাবে বর্তমানে জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। এটুকুই। তারপর অসংখ্য ধন্যবাদ আপু। এবার আমরা চলে যাব আবির দে ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? হ্যালো আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যালো, আপু কি শুনতে আবির পাচ্ছেন? দে ভাইয়া, জি, হ্যাঁ আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ওকে, সো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ারে। আর আছি কুয়েট রেডিওর সাথে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে, এবং আজকে সেই হিসেবেই আজকে ইউথ সামিটের যে লাইভটা, সেই লাইভটাতে আসা। আর এমনিতেও ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সাথে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি, বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি তাদের সাথে। তো সব মিলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং আজকের এই প্রোগ্রামে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। আপনার মনে হয় নেটের সমস্যা দিচ্ছে। হ্যাঁ, একটু মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, আই হোপ ইস্যুটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা সবাই নিজের পরিচয়টা দিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা খুব বেটার হয়। অনুপম, আচ্ছা আপু, মনে হয় আপুর জন্য একটু ওয়েট করি আমরা 1 মিনিট, দেন আমরা স্টার্ট করে দিই। আই আই হোপ যে এর মধ্যে আমরা কোনো একটা সলিউশন পেয়ে যাব। ওকে, আপু চলে আসছেন। এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি নেট ড্রপ করতেছিল একটু। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপু, নো প্রবলেম।
আমি কি তো আবির পরিচয়টা ভাইয়ের আরেকবার দিব? পরিচয়টা যদি সংক্ষেপে একটু দিতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, শিওর শিওর। আমি ওকে বলেছিলাম। সো হ্যাঁ, আমি আবির, বর্তমানে কুয়েটে জি পড়াশোনা ভাইয়া। করছি ফাইনাল ইয়ারে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এ। আর বর্তমানে আছি হচ্ছে কুয়েট রেডিওর সাথে প্রেসিডেন্ট হিসেবে। আর এমনিতে ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সাথে বেশ কিছুদিন ধরেই আমিও কাজ করছি এবং বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং তার থ্রুতেই আজকে এই লাইভে আসা, ইউথ সামিট বিষয়ে যে লাইভটা হচ্ছে লিডারদেরকে নিয়ে। তো এখানে আসতে পেরে আসলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলে যাব রাজিন রেদওয়ান ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি হলো রাজিন রেদওয়ান। আমি কারেন্টলি ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্টে। So currently I'm working as the president of KBC, which is Kuwait Business and Entrepreneurship Club. আর এই তো এই কারণে আজকে আসা এখানে আমার ফেলো কুয়েটিয়ান ফ্রেন্ডদের সাথে একসাথে। সো হোপফুলি ভালো একটা আলোচনা হবে সবার সাথে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা সামনে আরো কথা বলবো, তবে এখন চলে যাচ্ছি অনুপম সাহা ভাইয়ের কাছে। হ্যালো আপু, আমি অনুপম সাহা। কারেন্টলি আমি কুয়েটে ফাইনাল ইয়ার ভাইয়া স্টুডেন্ট। কেমন আছেন? এই তো আপু ভালো আছি। তো হচ্ছে আমি আপাতত জেনারেল সেক্রেটারি অফ কুয়েট থিয়েটার। তো কুয়েট ক্রিয়ার ইনস্টিটিউট আয়োজিত এই ক্যাম্পাস লিডার সামিটে আমি আসছি আমার কুয়েটের সব ক্লাব নিয়ে কথা বলতে, আমাদের সব ছেলে কুয়েটিয়ানদের সাথে। তো আশা করি একটা ভালো আলোচনা হবে, এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আবারও চলে যাব জারিন তাসনিম পূর্ণতাপুর কাছে। আপু, আপনার ক্যারিয়ার ক্লাব সম্পর্কে যদি সংক্ষিপ্ত আকারে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনার কোন কোন কাজগুলো অ্যাকচুয়ালি করেন? আচ্ছা, তো আমরা মূলত একজন কুয়েটিয়ানের ক্যারিয়ারের আচ্ছা সবার ফার্স্টে বলি যে একজন ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার সব থেকে বেশি ভার্সেটাইল হয় বলে আমি মনে করি। যেমন ইঞ্জিনিয়ারদের যেমন হায়ার স্টাডিজ এর অপরচুনিটি অনেক বেশি, রিসার্চের অপরচুনিটি বেশি, তেমনি যদি আমরা বাংলাদেশে চিন্তা করি গভর্নমেন্ট জব, প্রাইভেট সেক্টর কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিজ অথবা বিসিএস, সব জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারদের সংখ্যা অনেক বেশি। তো আমরা মূলত একজন কুয়েটিয়ানের যে ড্রিম, সেটার জন্য তার যে ক্যারিয়ার পাথের জন্য যে ওয়েটা, সেটা আমরা দেখাতে ট্রাই করি। যে যেমন আমি বলি যে আমরা হচ্ছে যেমন রিসার্চ, জিআরই, আইএলস এগুলা নিয়েও যেমন কুয়েটিয়ানদেরকে দিক নির্দেশনা দিতে ট্রাই করি, তেমনি আমরা একটা মাস্টার ক্লাস করি যেটা বিসিএস এর উপর। যেমন আমরা কিন্তু জানি যে এবার জেনারেল ক্যাডারে 200 আপ হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল। তো আমরা আর কি চেষ্টা করি যে কুয়েটিয়ানরা যাতে এভাবে তাদের দিক নির্দেশনা গুলা দিতে, যে যেমন আমি একজন ইঞ্জিনিয়ার হয়েও আমার হতে পারে যে ইচ্ছা যে আমি একজন ভবিষ্যতে আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে অনেকেরই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন অনেকে পড়তে এসেও চায় যে আচ্ছা আমি এখন হয়তোবা অন্যদিকে আমার ক্যারিয়ারটা করতে চাই। তো আমরা ট্রাই করি যে এভাবে যাতে আমরা কুয়েটিয়ানদেরকে সব রকম দিক নির্দেশনা দিতে পারি। এজন্য আমরা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এগুলোর আয়োজন করি। আর ওয়ার্কশপ বলতে আমরা হচ্ছে কুয়েটিয়ানদের স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করি, যেমন গ্রাফিক্স ডিজাইনিং এর উপর অথবা প্রেজেন্টেশনের উপর এরকম, অথবা সিভি রাইটিং, যে কোনো কুয়েটিয়ানদের ক্যারিয়ার রিলেটেড যে কোনো প্রকার হেল্প করার মোটিভটা নিয়ে অ্যাকচুয়ালি কুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠা হয়, আর আমরাও সেটাই চেষ্টা করে যাই। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাকচুয়ালি আমাদের ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটেও কিন্তু ক্যারিয়ার রিলেটেড কাজ করে থাকে। আমাদের যে সফট স্কিল গুলো আছে সেগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকি ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট। আপনারা হয়তো কুয়েটিয়ানদের জন্য করেন। আমরা আমাদের বাংলাদেশের যত ইয়ুথ আছে তাদের এবং আমাদের বাংলাদেশি যারা ফরেন কান্ট্রিতে আছে,
আমাদের ইউথ কেয়ার ইনস্টিটিউটের শাখা কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়াতেও আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশের আমাদের যে তরুণ সমাজ এদেরকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগানোর এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা, সেই সাথে আমাদের জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নটা, এটা পূরণের উদ্দেশ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার আমি চলে হ্যাঁ যাব আসলে আবির ভাইয়ের কাছে। জি আপু বলেন। আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। আবির কই গেল? আমি চলে যাব, আবির দে ভাইয়া মনে হয় ডিসকানেক্টেড হয়েছে। তো আমি চলে যাব রাজিন রেদন ভাইয়ের কাছে। ভাই আপনার ক্লাব সম্পর্কিত যদি কিছু কোনো তথ্য আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে দিতেন, আপনার কোন কোন কাজগুলো হ্যাঁ, অ্যাকচুয়ালি শিওর। করে থাকেন। হ্যাঁ, শিওর। সো যেটা হলো পূর্ণতা মেনশন করেছিল যে হলো যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে এসেও মানে অনেকে যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে আসে তারপরে অনেকের ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে মনে হয় যে যে হয়তো সে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে উপভোগ করছে না বা সেভাবে মজা পাচ্ছে না বা এক্সাইটমেন্ট কাজ করছে না বা বোরিং হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের আশা সেটা হলো যে আমরা মনে করি যে যদি আমরা একটুখানি তাকাই যে ওয়ার্ল্ডের বড় বড় বিজনেসম্যানের দিকে, লাইক অ্যামাজনের প্রতিষ্ঠাতার দিকে যদি তাকাই, আমি যদি অ্যাপেলের দিকে তাকাই, মাইক্রোসফটের দিকে তাকাই বা যে কোনো ধরনের স্টার্টআপের দিকে যদি আমরা তাকাই, লাইক পাঠাও বা এনি আদার স্টার্টআপ, সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় স্টার্টআপ গুলোর ক্ষেত্রে যেই সিইও থাকে বা যে বিজনেস পার্সন থাকে তার ব্যাকগ্রাউন্ডটা ইঞ্জিনিয়ারিং হলেও সে বিজনেস করে, লাইক সে বিজনেসম্যান হয়। সো ওই এরকম কিছু ফিল্ড থেকে আমরা যেটা অনুভব করি যে কুয়েটের স্টুডেন্টদের থেকে শুরু করে আমাদের নিজেদেরও সেটা হলো আমাদের বিজনেস নলেজ বা বিজনেস স্কিল সম্পর্কে খুবই ল্যাকিং আছে, রাইট? সো সেইখান থেকে অ্যাকচুয়ালি কেবিসির আমাদের কাজ করা সেটা হলো যে কুয়েটের যারা ইঞ্জিনিয়ার আছে তারা যেন তাদের বিজনেস এবং এন্টারপ্রেনারশিপ স্কিল গুলো ডেভেলপ করে, অ্যান্ড ডেভেলপ করলেই হবে না, যেন সেটা কোয়ালিটিফুল স্কিল হয়, রাইট? সো সেইখান থেকে কুয়েটের কেবিসির কাজ, কেবিসি থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন যারা স্টার্ট আপ কম্পিটিশন আছে এরকম কম্পিটিশন গুলো অর্গানাইজ করা ট্রাই করি, লাইক ইন্টারন্যাশনাল কম্পিটিশন হাল্ট প্রাইস, অ্যান্ড অলসো তাছাড়াও আমরা বিভিন্ন মাল্টি ন্যাশনাল এমএনসি গুলাতে অনেক টাইমই আমরা খেয়াল করবেন যে একজন ট্রিপল ইঞ্জিনিয়ার কিন্তু সে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ ভালো করে, রাইট? যদি সে আগের থেকে এই ব্যাপারগুলা প্র্যাকটিস করে, যেহেতু এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার, যদি প্র্যাকটিস করে তাহলে এগুলো তার আস্তে আস্তে ডেভেলপ হয়। সেই ক্ষেত্রে আমরা যেমন অনেক এমএনসির সাথে কানেক্টেড হয়ে, লাইক ইউনিলিভার অ্যান্ড আইএসসিএ, সাপ্লাই চেন নিয়ে যারা কাজ করে, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, যারা কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে কাজ করে, তাদের সাথে আমাদের ইঞ্জিনিয়ারদের একটা ব্রিজ করারই আমাদের মূল উদ্দেশ্য, এবং তার একই সাথে কুয়েট এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে মোটিভেট করা। লাইক আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার এসেছি তখন হয়তো আমি এন্টারপ্রেনার মানে কি জানতাম না বা আমি এন্টারপ্রেনার বানানই জানতাম না। সো কিন্তু এখন কালচারটা কতটা চেঞ্জ হয়েছে, লাইক এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারাই এন্টারপ্রেনার ক্লাবের মেম্বার হচ্ছে। সো সেইখান থেকেই কেবিসি অ্যাকচুয়ালি যাত্রা, এবং কেবিসি এটা নিয়েই কাজ করছে যে এটাও ইম্পর্টেন্ট বিজনেস ইঞ্জিনিয়ারদের বিজনেস এবং এন্টারপ্রেনারশিপ নলেজ থাকা। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আয়োজন করি বিজনেসের উপরে বা এন্টারপ্রেনারশিপের উপরে, লাইক আমরা বিজনেস মডেল নিয়ে আলোচনা করি, আমরা কিভাবে সেগমেন্টেশন করে, মার্কেটিং কিভাবে করে, মার্কেটিং সেগমেন্টেশন কিভাবে করে, কিভাবে টার্গেট অডিয়েন্স সেট করে, সেই সব ব্যাপারগুলো আমরা স্টুডেন্টদের শেখানো ট্রাই করি, এবং চেষ্টা করি কিছু হলেও তাদের মধ্যে নিজে কিছু করার যেই ইচ্ছাটা এটা আসুক। যেমন শামিমা আপু মেনশন করলো যে লাইক শেখ হাসিনার যেই স্বপ্ন সেই দিকে ইয়থ ক্যারিয়ার হলো ধাবিত হচ্ছে। তো আমাদের সরকারের বা আমাদের সামনের গভর্নমেন্টের কিন্তু এটাও একটা টার্গেট যে বাংলাদেশে অ্যাজ মেনি পসিবল নিউ স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপের তৈরি করা। কেন? কারণ আমাদের জবের অনেক ক্রাইসিস। সো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টেকনিক্যাল পিপল, তারাই এখানে আসতে পারে এবং তারাই বড় ধরনের জবের সৃষ্টি করতে পারে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কেবিসি কাজ সবকিছুই ইঞ্জিনিয়ারদের যে খালি ইঞ্জিনিয়ারিং নলেজ থাকলে হবে না, তার উপরে ডিপেন্ড, তার সাথে অন্য বাইরের স্কিলও থাকতে হবে, লাইক বিজনেস এবং এন্টারপ্রেনারশিপ। এইটাই। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এবার আমি চলে যাব হাসিব আহমেদ ভাইয়ার কাছে। ভাইয়া ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছে ট্রাই কুয়েট সোশ্যাল সার্ভিস ক্লাবে। তো ভাইয়া কেমন আছেন আপনি?
জি আপু, ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনার ক্লাব সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি হাসিব আহমেদ, বর্তমানে ট্রাইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে, মানে ভলেন্টিয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলবো না, আসলে ভলেন্টিয়ার হিসেবে আছি। তো ট্রাইয়ের ভলেন্টিয়ার কাজ করতেছি। তো ট্রাইয়ের যদি কথা বলতে হয় তাহলে এর কিছু মানে শুরুর কথা গুলো বলতে হবে। তো ট্রাই প্রথম শুরু হয় 2010 সালে টুকে 10 ব্যাচের ভাইদের হাত ধরে। তো প্রথম ইসি ইসি 10 ব্যাচের তাজ ভাইয়ের হাত ধরে, এরকম আরো কয়েকজন ভাইয়ের হাত ধরে তারা চিন্তা ভাবনা করছে যে কুয়েটে এরকম ভলান্টিয়ার অর্গানাইজেশন নাই। তো কুয়েটের বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন ভলেন্টিয়ার কাজ করতো। তো তারা চিন্তা ভাবনা করলো যে বিক্ষিপ্ত ভাবে না করে একসাথে কাজটা করলে কিরকম হয়। তো একসাথে কাজটা করার জন্য তারা এই ট্রাই নামটা তৈরি করে এবং এভাবে ভলেন্টিয়ার অর্গানাইজেশন মানে অর্গানাইজ হয়েছে কুয়েটে শুরু হয়। তো কুয়েটের প্রথম প্রথম দিক দিয়ে ভলেন্টিয়ার কাজগুলোর মধ্যে খুবই সীমাবদ্ধতা ছিল। তো যেরকম প্রথম দিক দিয়ে ইভেন্ট গুলো ছিল, যেমন কুয়েটের হলে ডাইনিং বয় যারা ছিল তারা তো পড়ালেখা করতো না। তো তাদেরকে একটা সাপ্তাহিক একদিনে পড়াশোনা করানোর জন্য কুয়েট অডিটোরিয়ামের পাশে বসে তাদেরকে মানে পড়াশোনা করানো, এরকম যারা আশেপাশে যারা গরিব বাচ্চা ছিল তাদেরকে দিয়ে শুরু করানো। এরপর বিভিন্ন ইভেন্ট হতো, শীতকালীন ইভেন্ট, মানে শীতকালে যারা মানে খুলনার ওইদিকে সাতক্ষীরা, তারপরে যশোর ওইদিকে অত্যধিক শীত পড়ে, তো ওইদিকে যারা সমস্যা আছে তাদেরকে শীত বস্ত্র দান করা, এগুলো থেকে ইভেন্ট আস্তে আস্তে বড় হয়। তো এরকম অনেক শীত, যেমন ইয়ে যেমন রোজার মধ্যে ইফতার ইভেন্ট হয়, তারপরে বন্যাকালীন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এরকম আমাদের ট্রায়ের ভলান্টিয়াররা প্রত্যক্ষভাবে কাজ করা শুরু করে। আর বলতে বলতে গেলে এই করোনাকালীন সময়ে আমাদের ট্রায়ের ইভেন্টটা খুব বিস্তৃতি ভাবে সারা বাংলাদেশের মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে। তো এর মধ্যে প্রথম ছিল খুলনার মধ্যে, মানে করোনাকালীন টাইমে সচেতনতামূলক ব্যানার তৈরি করে বিভিন্ন খুলনার বিভিন্ন পয়েন্টে ওগুলা রাখা। যে এরপর কুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে হ্যান্ড স্যানিটাইজার যখন তৈরি করা হয়, তখন কুয়েটের ভলেন্টিয়াররা কাজ করে, ট্রায়ের কিছু ভলেন্টিয়ার কাজ করে স্যারদের সাথে। এরপর আমাদের কিছু প্রজেক্ট শুরু ছিল, প্রজেক্ট হাসিমুখ। সারা বাংলাদেশের বিভিন্ন ও, জেলার প্রায় 42টা জেলার প্রায় এখন পর্যন্ত 3500 পরিবারকে করোনা কালীনের মধ্যে হেল্প করা হয়েছে। এরপর আমাদের দুইজন অসুস্থ, একজন হলো আমাদের ইসি 17-এর একজন আপু অসুস্থ ছিল, তার কিডনিতে সমস্যা ছিল, তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট দরকার ছিল। তো যেরকম 25 লক্ষ টাকা। তো ওই পুরো টাকাটাই খুব কম টাইমের মধ্যে প্রায়ের ভলেন্টিয়াররা কিনা কালেক্ট করে সমর্থ হয়। এরপর আমাদের 16 ব্যাচের একজন ঈদ- রোজার ঈদের আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তো তার ফ্যামিলি কন্ডিশন এত ভালো ছিল না। তো তার জন্য আমরা একটা এস্টিমেট করি যে তার ফ্যামিলির জন্য একটা 15 লক্ষ টাকার মতো একটা ফিক্সড ডিপোজিট করে তার ফ্যামিলিকে দিব, কারণ তার ফ্যামিলি মানে সে অনেক গরিব ঘর থেকে আসছিল। তো তার একমাত্র সে খুলনায় টিউশনি করে অনেক কষ্ট করে মানে তার ফ্যামিলিকে চালাতো। পরিবার একমাত্র যে উপার্জন ক্ষম সে তো চলে যাওয়া, তার ফ্যামিলি অনেক কষ্ট। তো এই কারণে মোটামুটি 15 লক্ষ টাকা তাদেরকে মানে ম্যানেজ করে দেওয়া হয় ট্রায়ের ভলান্টিয়াররা। এরপর আমাদের আরো বর্তমান ইভেন্ট করা হয়েছে, যেমন আমরা সর্বপ্রথম দিকে কুয়েটের যারা করোনাকালীন যা টিউশনি করে যারা ফ্যামিলি যারা স্টুডেন্ট, কুয়েটের স্টুডেন্ট, তো তাদের তো ফ্যামিলি ক্রাইসিস তো দিন দিন খুব শুরু হয়ে গেছে। তো এই কারণে তাদেরকে একটা লিস্ট নিয়ে, মানে ডক ফাইল পূরণ করে তাদেরকে লিস্ট নিয়ে তাদেরকে দুই মানে দুইবার তাদেরকে হেল্প করা হয়েছে, মানে যতটা সাধ্যমতো চেষ্টা করা হয়। প্রায় 170 জন মতো স্টুডেন্ট হেল্প করা হয়েছে। এরপর কুয়েটের যারা আশেপাশে যারা দোকানদার থাকে, যারা আমাদের মানে কুয়েটের স্টুডেন্টের উপর আসলে ভরসা করে থাকে যে সবকিছু কিন্তু কুয়েটের মানে একটা ইউনিভার্সিটির আশেপাশে যে দোকানপাট ছিল, তো ওরা সবকিছু আমাদের উপরে ভরসা করে যে আমরা স্টুডেন্ট না, তাদের ইনকাম সম্পূর্ণ জিরো হয়ে গেছিল। তো তাদেরকে জন্য ফুলবাড়ি গেট মানে থেকে শুরু করে একদম পকেট গেট কুয়েটের আশেপাশে প্রায় 90 জনের মতো এরকম যারা ছিল তাদেরকে লিস্ট করা হয়ে দুইবার তাদেরকে হেল্প করা হয়েছে। এগুলা ছিল ও
কিছু কার্যক্রম। তো বর্তমানে আমাদের আরো কিছু কার্যক্রম চলতেছে, যেমন প্রজেক্ট বৃক্ষরোপণ চলতেছে, তারপর প্রজেক্ট হাসি মুক্ত রানিং চলতেছে। এরপর আরেকটা কথা, যে আমরা এই সর্বপ্রথম মানে কুয়েটে এবার ট্রাই থেকে জাকাত দেওয়ার জন্য জাকাত ফাউন্ডেশন তৈরি করি, তো ট্রায়ের মাধ্যমে। তো এই জাকাতের মাধ্যমে প্রায় 2 লক্ষ টাকার মতো 7টা পরিবারকে স্বাবলম্বী করে দেওয়া হয়। এরপর এখন বর্তমানে আমাদের প্রজেক্ট স্বাবলম্বী চলতেছে, যারা মনে করেন বিভিন্ন স্পেসিফিক কোন স্টুডেন্টকে, মানে যারা একদম, অনেক স্টুডেন্ট আছে যাদের একদম উপার্জনক্ষম কেউ নাই, তো এরকম স্পেসিফিক কোন স্টুডেন্ট ধরে সিনিয়র ভাইরা অ্যালামনাই বিভিন্ন দেশে থাকে, তারা স্পন্সর করতেছে যে তাদের শিক্ষা বা তাদের পড়ালেখা চালানোর জন্য যদি কোনো হেল্প লাগে ওই ধরনের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এরপর আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি, এই যারা এইচএসসি তে ভর্তি হবে, নতুন করে কলেজে ভর্তি হবে, তাদের জন্য প্রজেক্ট শিক্ষাবৃত্তি। তো তাদেরকে ইনফরমেশন তার কলেজে ভর্তি করে এবং তাদের যত ধরনের মানে খরচ হবে আগামী 2 বছরে সব খরচ ট্রাই বহন করবে, এরকম প্রজেক্ট আমাদের চলতেছে। এরকম আরো বিভিন্ন ছোটখাটো প্রজেক্ট চলতেছে এই মধ্যে। এই ছিল কিছু কর্মকাণ্ড আমাদের। খেলা আপু শুনতে ওয়াও পাচ্ছেন? ভাইয়া, আপনারা অনেক গ্রেট গ্রেট কাজ করেন। অ্যাকচুয়ালি আপনারা সাধারণত আপনাদের কুয়েটের প্রায় সমস্যায় থাকতে পারে এমন সব ধরনের মানুষের ভলেন্টারি আর কি সুবিধা দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি ইটস গ্রেট। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার আমি চলে যাব আবির দে ভাইয়ার কাছে। ভাই, আপনার ক্লাব সম্পর্কে যদি সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু জানাইতেন। আচ্ছা, সো থ্যাংক ইউ আপু আর কোশ্চেনটি বলার জন্য। আমাদের ক্লাব সম্পর্কে যদি আমি বলতে চাই, আমাদের ক্লাব যেটি কুয়েট রেডিও, এটা আসলে মানে কুয়েটের একটা গণমাধ্যম হিসেবে আমরা মানে শুরু থেকেই ওইভাবে আসলে এটাকে ক্রিয়েট করি। এবং এর যাত্রা শুরু হয় হচ্ছে 2016 সালে। 21 অক্টোবর আমরা প্রথম সম্প্রচার করি। তো প্রথমে হচ্ছে যার হাত ধরে এই আইডিয়াটা আসে বা যার হাত ধরে মনে হয় যে আমাদের ক্যাম্পাসের একটি গণমাধ্যম থাকা উচিত, তো ইনি হচ্ছেন মিনময় মোড়ক তুষার দাদা, তোকে 13 ব্যাচ ইসি। তো ওনার অনেকদিন আগে থেকে এরকম চিন্তা ভাবনা ছিল যে একটা রেডিও স্টেশন করা যায় কিনা। তো সেখান থেকে আসলে ক্যাম্পাস রেডিওতে মানে ওনার কুয়েটে একটা ক্যাম্পাস রেডিও হোক এবং সেখানে মানুষের গল্পগুলোকে আমরা তুলে ধরি, সেই চিন্তা থেকেই আসলে এই কুয়েট রেডিওর যাত্রা শুরু হয়। তো আমরা সবসময় যেটা করি, আমরা মনে করি যে প্রত্যেক মানুষের একটা স্টোরি থাকে, একটা সুন্দর গল্প থাকে, তো তাদেরকে আমরা আমাদের শোতে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাই। আহ ইঞ্জিনিয়ার মানুষ তো আমরা সবাই পড়াশোনা করতেছি, তো পড়াশোনার পাশাপাশি রিফ্রেশমেন্টের একটা জায়গা অবশ্যই দরকার হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা বলবো যে আমরা আসলে ক্যাম্পাসের সেই গণমাধ্যম, যেখানে এসে মানুষের সেই পড়ালেখার প্রেশারের বাইরে তার যে একটা ক্রিয়েটিভ যে একটা মাইন্ড আছে, সেটার তার খুব ভালো একটা পরিপুষ্টন সে ঘটাতে পারে এখানে। তো আমরা বিভিন্ন ক্লাব, তারপর আমাদের কুয়েটের যারা বিভিন্ন মানুষ যারা বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট বয়ে আনেন, অথবা হচ্ছে যাদের অনেক স্ট্রাগলের গল্প থাকে, তাদেরকে আমরা নিয়ে আসি আমাদের শো গুলোতে। আমাদের প্রতি সপ্তাহে দেখা যায় এরকম 3টা শো হয়, 2টা শোতে 3 দিন শো হয়। তো 3 দিনে মোট 6টার মতো শো আমরা করে থাকি। তো এর মধ্যে দেখা যায় যে 4টা ছেলেদের শো 2 দিন, শুক্রবার এবং হচ্ছে বৃহস্পতিবার, আর মেয়েদের শোটা হয় শনিবার। তো আমরা এখন পর্যন্ত কি হলে থেকে বসে আমরা এই প্রোগ্রাম গুলো করি। তো তার পাশাপাশি আমাদের যতগুলো প্রোগ্রাম আয়োজিত হয় ক্যাম্পাসে, আমাদের ছাত্র কল্যাণ কর্তৃক, যেমন দেখা যায় যে পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, ওই প্রোগ্রাম গুলোকেও আমরা কাভার করি। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাইরা কিন্তু দেশের বাইরে থাকেন, তো তারা চাইলেও সরাসরি প্রোগ্রাম গুলো দেখতে পারেন না। তো তাদের ওই দেখার ব্যবস্থার জন্য আসলে আমরা ব্রডকাস্ট করি আমাদের প্রোগ্রাম গুলো আমাদের ওয়েবসাইটের থ্রুতে। এন্ড আমাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের থ্রুতে আমরা লাইভ করি প্রোগ্রাম গুলো। তো এর মাধ্যমে হচ্ছে তারা সেই আত্মিক টানটা, যেটা তারা কুয়েটে মানে দূর থেকে হইলেও তারা কিছুটা হয়তো ফিল করতে পারে, যে কুয়েটে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো এরকম ভাবে মানে আমাদের বর্তমানের যে তারপরে কুয়েটের যে এরকম যত নোটিশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা গণমাধ্যমের মতো করে আমাদের পেজের থ্রুতে আমরা সেগুলো মানে প্রকাশ করে থাকি আমাদের ফেসবুক পেজে আর কি। তো এভাবেই আর কি আমরা এগিয়ে যাচ্ছি, বেশ কিছুদিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছি। অ্যান্ড আমাদের প্রতি বছরই হচ্ছে আমরা ক্যাম্পাস থেকে রিক্রুট করি আমাদের মেম্বারদের। তো দেখা যায় মোস্ট জুনিয়র ব্যাচ থেকে আমরা রিক্রুট করি, তো খুব বড় আকারে আমরা একটা হান্ট করি, আর যে হান্ট বলা হয় সেটাকে। তো সেখান থেকে দেখা যায় যারা একটু কথা বলতে পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে, এরকম কিছু জিম
ছেলে মেয়েদেরকে আমরা আমাদের অর্গানাইজেশনে যুক্ত করে নিই এবং তারা খুব চমৎকার পারফরমেন্স করে। দেখা যায় যে যেই ছেলেটা বা যেই মেয়েটা সবসময় কথা বলার সময় একটু ভয় থাকতো, সে হয়তো এখানে এসে কথা বলতে বলতে একটা মানে কি বলবো, একটা জায়গা তৈরি করে নেয় নিজের মধ্যে, যে না সে কথা বলতে পারে বা তার আড্ডা দিতে পছন্দ হয়, সে আমাদের এখানে মেম্বারশিপ যুক্ত হয়ে সে এরকম প্রোগ্রাম গুলো হোস্ট করতে পারছে। তো এভাবেই আসলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটাই আর কি আপু। থ্যাংক ইউ। গ্রেট ভাইয়া, আপনারা অনেক ভালো কাজ করছেন। অ্যাকচুয়ালি মানুষের হিডেন যে ট্যালেন্ট গুলা থাকে এগুলাকে তুলে ধরার চেষ্টা করছেন আপনারা, এটা অ্যাকচুয়ালি গ্রেট। তো আমি এবার চলে যাব অনুপম শাহ ভাইয়ের কাছে। ভাইয়া আছেন কুয়েট থিয়েটারে। তো ভাইয়ার কুয়েট থিয়েটারের সংক্ষিপ্ত কিছু মানে আপনার কোন কোন কাজগুলো অ্যাকচুয়ালি করে থাকেন যদি জানাইতেন তো। ধন্যবাদ আপু সুযোগ দেওয়ার জন্য বলার জন্য। অ্যাকচুয়ালি পূর্ণতা রাজিন যেটাতে শুরু করলো, আমি আমার ক্লাবে ইন্ট্রোডিউস করতে গেলে ওখান থেকে শুরু করি। আপনি যখন একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসবেন, সবাই সবসময় আমরা কেরিয়ার ওরিয়েন্টেড হই বা আমরা কেরিয়ার নিয়ে চিন্তা করি। আর তার পাশাপাশি ভার্সিটিতে আমরা বিশ্বাস করি যে ভার্সিটি একটা মুক্ত মনা হওয়া মানুষ হওয়ার জন্য একটা সব থেকে ভালো জায়গা। এখন এই মুক্ত মনা মানুষ হওয়ার জন্য আমরা বিলিভ করি যে আমাদের সংস্কৃতি চর্চাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি গান, কবিতা, অভিনয় এইগুলোকে ছাড়া আপনি কখনোই কিন্তু একটা মুক্ত মনের মানুষ হইতে পারবেন না, মুক্ত চিন্তাধারা করতে পারবেন না। তো সেই চিন্তাধারা থেকে আমাদের 2006 সালের দিকে কুয়েট থিয়েটার প্রথম প্রতিষ্ঠিত হয়। বলতে গেলে আমাদের কুয়েটের ক্লাবগুলোর মধ্যে সব থেকে পুরাতন এবং সব থেকে প্রথম ক্লাবের মধ্যে একটা। তো সেই সময়টা আমরা আমাদের ভাইয়ারা বিশ্বাস করতো যে যেহেতু এত স্ট্রেসফুল একটা লাইফ, এই লাইফটাকে যদি আমি এভাবে চালাই, আমার ব্রেনের ডিস্ট্রাক্টমেন্ট এবং সবসময় আমরা ডিস্টর্ট হয়ে থাকতেছি। তো সেখান থেকে আমরা যদি আমাদের মধ্যে যে হিডেন ট্যালেন্ট গুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মানে এই কারণে কিন্তু যে আমরা সব স্টুডেন্টরা সব ম্যাথ, ফিজিক্স এগুলো নিয়ে বিজি থাকবে, তাদের মধ্যে হয়তো কেউ গান পারে না এমন না। তাদের মধ্যে যে গান পারে, কেউ সুন্দর ছবি আঁকে, কেউ সুন্দর নাচ করে, এই ট্যালেন্ট গুলাকে বের করে আনার একটা প্ল্যাটফর্ম দেওয়া, এই প্ল্যাটফর্মটাই হচ্ছে কুয়েট থিয়েটার। এই প্ল্যাটফর্মটা যখন দিই, এরপর থেকে কুয়েটের যত সাংস্কৃতিক অনুষ্ঠান বলে সবকিছু কুয়েট থিয়েটার থেকে হ্যান্ডেল করা হয়। যেমন ক্যাম্পাসে ডিএসডব্লিউ কালচারাল প্রোগ্রাম, তারপরে আমাদের নিজস্ব প্রোগ্রাম। ক্যাম্পাসে ডিএসডব্লিউ নিজস্ব প্রোগ্রাম বলতে বোঝানো যায় যে আপনার 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এইসব যে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো হয় সেগুলো আমাদের নিজস্ব প্রোগ্রাম। তারপরে আমরা রিসেন্টলি আমরা অনেক বাইরে প্রোগ্রাম করতেছি, যেমন হচ্ছে বাইরে কালচারাল কম্পিটিশন গুলোতে। আমরা কয়েকদিন আগেও খুলনা ইউনিভার্সিটিতে আপনার একটা ড্যান্স শো হয়, ড্যান্স কালচারাল প্রোগ্রামে, ওখানে আমাদের থেকে আমরা পার্টিসিপেট করি। তারপরে বিউপিতে একটা কালচারাল কন্টেস্ট হয়, সেখানেও আমরা যাই আমাদের টিম নিয়ে এবং আমাদের নিজস্ব পারফরমেন্স নিয়ে। তারপর আপনার এই করোনার ভেতরেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা উদ্যোগ নিচ্ছে যে হচ্ছে আপনার অনলাইন কালচারাল কম্পিটিশন, আমরা সেখানেও পার্টিসিপেট করতেছি। তো বলা যায় যে শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে ইঞ্জিনিয়ারকে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন দান আর স্ট্রেস দূর করা, এই সবকিছু নিয়ে আমাদের ক্লাবে এগিয়ে। তো এটাই বলতে গেলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের। তো এবার আমি চলে যাব জারিন তাসনিম পূর্ণতা আপুর কাছে। আপু, লকডাউন স্পেশাল কোনো কাজ করছেন কি? আপনাদের ক্লাব থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কি এই লকডাউনে? আচ্ছা আপু, আমি আপনার অ্যান্সারটা দিব। আমি আগে কিছু একটা কথা অ্যাড করতে চাই, যেটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা তো ক্যাম্পাসে আসি 2017 সালে। তো 2017 সালের আগে কুয়েটে কোনো ক্যারিয়ার ক্লাব ছিল না। একটা ভার্সিটিতে কিন্তু ক্যারিয়ার ক্লাব থাকাটা খুব নর্মাল, মানে প্রায় সব ভার্সিটিতেই অনেক আগে থেকে ক্যারিয়ার ক্লাব আছে, কিন্তু কুয়েটে নানা কারণে কোনো ক্যারিয়ার ক্লাব ছিল না। তো সেখানে কুয়েট 2017 সালে আমাদের 13 ভাইয়া আপুরা কুয়েট ক্যারিয়ার ক্লাবটাকে প্রতিষ্ঠা করে। আর এখন মাত্র 4 বছর। কিন্তু আমরা আসলে যখন অনেক সিনিয়রদের সাথে কথা বলি, যেমন যারা
কুয়েট ক্যারিয়ার ক্লাবকে পাইনি, তারা বলে যে আমরা এখন আসলে ক্যাম্পাসে ক্যারিয়ার ক্লাবের হাত ধরে আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে যে আইডিয়া বা যে নলেজটা রাখি তারা কখনোই রাখতো না। তারা গ্রাজুয়েশনের আগ পর্যন্ত তারা জানতো না যে আসলে তারা বের হয়ে কি কি কোন কোন জায়গায় তারা যেতে পারে। তো এই কারণে আর কি বলবো যে হচ্ছে কুয়েট ক্যারিয়ার ক্লাবের যে মোটিভটা সেটা আমরা আসলে হয়তোবা অনেকটা পূরণ করতে পারি, না হলে মানে আমাদের সিনিয়রদের এই প্রশংসাগুলো অনেক আমাদেরকে আসলে আরো ইন্সপায়ার করে। তো যেটা লকডাউনের কথা সেটা হলো, হ্যাঁ লকডাউনে অলরেডি আমাদের আমরা কতগুলো ফ্রি অনলাইন ওয়েবিনার করেছি। আমি বলি আপনাকে যে আমরা হচ্ছে রিসার্চের উপর, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারদের অনেকেই কিন্তু পরবর্তীতে আইবিএ তে এমবিএ করতে চায়। মানে এটা হচ্ছে আইবিএ এমবিএ তো এমনি সবার জন্যই একটা অনেক বড় কিছু। তো আমরা এটার উপর আমাদের যে কুয়েটিয়ান ভাইয়া আছেন আইবিএ তে বর্তমানে, তার মাধ্যমে আমরা হচ্ছে একটা ওয়েবিনার নেই। তাছাড়া আমরা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি লাইক ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ অথবা মেরিকো বাংলাদেশ, ইউনিলিভার, যত টপ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলাতে যাওয়ার জন্য আমাদেরকে কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, অথবা মানে সম্পূর্ণ ব্যাপারটা আমরা হচ্ছে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের যে কুয়েটিয়ান ভাই আছেন তার মাধ্যমে একটি ওয়েবিনার নেওয়া। এছাড়া আইসিটি সেক্টরে মানে ইঞ্জিনিয়ারদের কিন্তু অনেক বড় একটা হচ্ছে আইসিটি সেক্টরে জব অপরচুনিটি থাকে, সেটার উপর আমরা একটা মাস্টার ক্লাস নিই। আর রিসেন্টলি আমরা হচ্ছে রিসার্চ এর উপর একটা মাস্টার ক্লাস নিই, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারদের যে হায়ার স্টাডিজ অপরচুনিটিস সেটা আসে হচ্ছে বিভিন্ন পেপার বা কনফারেন্স পেপার অথবা জার্নাল পেপার পাবলিকেশন এর মাধ্যমে। তো আমরা আমাদের কুয়েটিয়ান একজন সিনিয়র যিনি হচ্ছে বর্তমানে ইউএস এর একটি ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন, তার মাধ্যমে আমরা হচ্ছে এই রিসার্চ সম্পর্কে আমাদের কুয়েটিয়ানদেরকে জানানোর জন্য একটি ওয়েবিনার নেই। আর সামনে তাছাড়া আমাদের আরো কিছু প্ল্যান আছে যে অনলাইনে, কারণ এখন কিন্তু অনলাইনে অ্যাকচুয়ালি অনেক বড় কিছুই করা সম্ভব। তো সামনে অনলাইনে আসলে আমাদের আরো ভালো কিছু করার ইচ্ছা আছে, কুয়েটিয়ানদের জন্য কম্পিটিশন অ্যারেঞ্জ করা অথবা বিভিন্ন কুয়েটিয়ানদের স্কিল অথবা ক্যারিয়ার রিলেটেড আরো কিছু ওয়েবিনার নেওয়ার ইচ্ছা আছে। তো এটাই, যে আশা করি আমরা কুয়েট ক্যারিয়ার ক্লাবকে আমরা যাতে কুয়েটিয়ানদের জন্য আরো হেল্পফুল হতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। জি আপু, অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আপনাদের জন্য। এবার যাব আমি হাসিফ ভাইয়ের কাছে। অ্যাকচুয়ালি ভাই আমাদের এই করোনার সময়ে কিন্তু অনেকেই আছে ভার্সিটি স্টুডেন্ট, আর্থিক দিক থেকে অসচ্ছল, তাদের কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, যেহেতু এই লকডাউনে অনেকেই হচ্ছে বাইরে যাইতে পারে না, নিজের ইনকামের সোর্সটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় যাদের। এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আপনারা তো সোশ্যাল ওয়ার্ক করছেন, তো আপনারা কি এই ব্যাপারগুলো দেখেন যে আপনাদের ভার্সিটির কোনো স্টুডেন্ট কোনো কুয়েটিয়ান কোনো প্রবলেমে আছে কিনা বা প্রবলেম ফেস করছে কিনা এই টাইপের? জি আপু, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। তো আমরা যখন প্রথম ট্রাই থেকে উদ্যোগটা নেওয়া হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়। তো দুইবার যখন হেল্প করা হয়েছিল তো বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ভিত্তিক ভাবে প্রত্যেকটা হলের থেকে লিস্ট নেওয়া হয় এবং হল থেকে লিস্ট নিয়ে তারা তাদের সাথে যোগাযোগ করা হয় এবং ওদেরকে হেল্প করা হয়। এটা ছিল আমাদের প্রথম দিক থেকে কার্যক্রম এবং এটা রোজার ঈদ পর্যন্ত এরকম ছিল। এখন তো দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে, মানে এখন তাও তাদের ইনকাম সোর্স অফ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের পেজে মেসেঞ্জার মানে কেউ চাইলে অথবা তার পরিচিত যদি কেউ চায় তাহলে তার সম্পর্কে ইনফরমেশন দিতে পারে যে তার এই ধরনের সমস্যা আছে। তো লাইক যদি বলতে হয় তো এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে। তো আমাদের মেনলি স্পন্সর যারা করে এটা হলো কুয়েটের অ্যালামনাই, যারা কুয়েটের অ্যালামনাই যারা বিদেশে থাকে এবং বিভিন্ন ব্যাচ। যেমন আমি যদি স্পেসিফিকলি বলতে চাই, তারা 2K3 ব্যাচ, 2K4 ব্যাচ, তারা নিজ ব্যাচের উদ্যোগে একটা হিউজ অ্যামাউন্ট একটা কালেকশন করে তাদের হেল্প করে। যেমন 2K3 ব্যাচ আমাদের দুইবার হেল্প করা হয়েছিল, এর মধ্যে একবার সম্পূর্ণভাবে 2K3 ব্যাচ সম্পূর্ণভাবে জিনিসটা তারা স্পন্সর করে। তো এরকম ভাবে তারা বিভিন্ন ভাবে হেল্প করে এবং অনেক সিনিয়র আছে যেমন 89, 88, তারা মানে বিভিন্ন স্টুডেন্টের দায়িত্ব নিতে চায়। যেমন এরকম কয়েকজন স্টুডেন্টের দায়িত্ব বিভিন্ন বেছে নিচ্ছে যাদের আর্থিক অবস্থা খুবই এই ধরনের
এর সূচনীয়। তো এই ক্ষেত্রে আমাদের জিনিসটা হলো ভেরিফিকেশন করা। তো এই ক্ষেত্রে যখন আমাদের সাথে যোগাযোগ করা হয়, এবং সবচেয়ে জিনিসটা হলো যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের নাম পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হয়। মানে কোনো দুই একজন ছাড়া যারা দায়িত্বে আছে মেন তারা বাদে আর কেউ তাদের নাম পরিচয় কিছু সম্পর্কে অবগত নয়। ভবিষ্যতে যে তারা মানে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে বিভিন্ন ভাবে তাদের মানে জিনিসটা তারা নিজেদেরকে ক্রমোন্নতায় বুঝতে পারে যে আমরা আসলে হেল্প নিচ্ছি, যে জিনিসটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের হীনমন্যতায় ভুগবে। এই জন্য আমরা তাদেরকে নাম পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখতেছি, এবং দুই একজন যারা দায়িত্বে তারা বাদে কেউ তাদের জানবে না। এবং ভবিষ্যতে যাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তারা বিনা বাধে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যদি যোগাযোগ করে তাহলে আমরা জিনিসটা ভেরিফাই করবো, যদি ভেরিফাই করার পর আমরা তাদেরকে এই ধরনের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবো। আপু কি শুনতে পাচ্ছেন জিনিস ইয়েগুলো? হ্যালো? তো আপু মনে হয় শুনতে পাচ্ছেন না। জিনিসটা মানে ট্রাই সম্পর্কে যে আরেকটু বলতে চাই তাহলে এরকম বলতে পারি কি, যে আমাদের যদি মানে স্টুডেন্টের কোনো সেফটি গ্রেট সমস্যা ভাইয়া, অ্যাকচুয়ালি আছে। এটাই এক্সপেক্ট করছিলাম, যেহেতু নামটা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে মিলে যায়। তো এটা এক্সপেক্ট করা ছিল যে আপনারা সোশ্যাল ওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি করছেন কিনা, এটা জানার ছিল আর কি। যাই হোক, ভাইয়াকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপুর মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো এটার জন্য একটু কথা পিছে হচ্ছে। আগে দিতে হচ্ছে, আপু অনেকক্ষণ ডিসকানেক্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাইম হ্যাঁ, লাগছে আর কি, ল্যাগ হইতেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আপু আবার জয়েন দিন। সরি, অ্যাকচুয়ালি নেট প্রবলেম ছিল। থ্যাংক ইউ হাসিফ ভাইয়া। আহ, তো এবার আমি আবারও চলে যাব রাজিন ভাইয়ার কাছে। অ্যাকচুয়ালি উনি এন্টারপ্রেনারশিপ ক্লাবে আছে। তো আমাদের এই লকডাউন অবস্থায় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটার ইন্টারেস্ট রয়েছে মানুষের, সে জিনিসটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, অনলাইন এন্টারপ্রেনারশিপ, অনলাইন বিজনেস। তো এই অনলাইন বিজনেস কিভাবে তারা গ্রো করতে পারে, একজন অ্যাকচুয়ালি অনেকের একটা ধারণা থাকে যে কোনো পুঁজি ছাড়া অনলাইন বিজনেস শুরু করা যায় না। তো এক্ষেত্রে আমাদের অনলাইন বিজনেসে কিন্তু একটা ব্যাপার হয়ে থাকে যে এখন কিন্তু অনেকেই পুঁজি ছাড়া নিজের ব্যবসাটা শুরু করতে পারে। এক্ষেত্রে অনলাইন বিজনেস গ্রো করার জন্য আপনাদের কি কোনো ধরনের মানে প্রোগ্রাম আপনারা করে থাকতেন, যে এই লকডাউনে কোনো পদক্ষেপ নিছেন কি অ্যাকচুয়ালি, যে তারা কিভাবে নিজের অনলাইন বিজনেসটা গ্রো করতে পারে, বা কিভাবে এই বিষয়টা অ্যাকচুয়ালি শুরু করতে পারে? জি, থ্যাংক ইউ কোয়েশ্চেনের জন্য। সো ফার্স্ট অফ অল, আমাদের কেবিসির যে মূল কার্যক্রম এটা কিন্তু অনেকটাই ঘিরে আছে হলো ভার্সিটিতে যারা পড়ছে এদের কেন্দ্র করে। এখন আমি যদি একটুখানি হিসাব করি, যে লাইক হাউ মেনি পিপল হ্যালো? স্টার্ট a startup when studying university.
ইয়া আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে অন্যদের? হ্যাঁ, আমি আবির, শুনতে কথা কি পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে বেটার কি আমি হবে। হ্যাঁ কন্টিনিউ করি রাজীব, নাকি? আচ্ছা, সো আমাদের কেবিসির যে মূল টার্গেট সেটা হলো যে ভার্সিটিতে যে রানিং স্টুডেন্ট তাদের এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে তাদের একটা নলেজ দেওয়া বা তাদের একটা ধারণা দেওয়া এবং তারা কিভাবে করতে পারে তাদের একটা স্কিলস ডেভেলপ করা। কারণ এন্টারপ্রেনারশিপ মানে তো খালি বিজনেস নামায় দেওয়াটা না। আমরা এন্টারপ্রেনারশিপের উপর যদি কথা বলতে চাই তাহলে আমাদের এটা ডেপথ অনেক বেশি হয়ে যাচ্ছে। লাইক তোমার বিজনেসে কিভাবে মার্কেটিং করতে হবে, ফিনান্সিং করতে হবে, জি ভাইয়া, কেমনে শুনতে পাই, বিজনেস কন্টিনিউ করেন। টার্গেট অনেক সেট করবা, অনেক কিছু ব্যাপারগুলো চলে আসে। তো সো যেহেতু আমাদের কেবিসির কাজটা হলো মূলত অনগোয়িং স্টুডেন্টদের ধরে এবং আমরা মনে করি যে এখানে খুবই কম সংখ্যক মানুষ যারা হলো অনগোয়িং স্টুডেন্ট যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে এবং অবশ্যই করছে অনেকেই, কিন্তু এটা সংখ্যকটা খুব কম। সো আমরা এমন দিকে মোটিভেটেড না যে আমাদের স্টেপ ধরে লাইক অনলাইন বিজনেস কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা একটু ওয়ার্কশপ করলাম। আমরা এমন দিকে ইন্টারেস্টেড না, আমরা বরং সেক্ষেত্রে এমন দিকে ইন্টারেস্টেড যে অন্যান্য ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিগুলো বা বিজনেস ক্লাবগুলো যেই ধরনের সুযোগ সুবিধা তৈরি করছে তাদের স্টুডেন্টদের জন্য বা তাদের ইউনিভার্সিটির মানুষদের জন্য, সেই ধরনের সুবিধাগুলো তৈরি করা। যেমন লকডাউনের ফার্স্টেই যখন আমাদের লকডাউনটা হলো আমাদের হাতে অনেকগুলো প্রজেক্ট ছিল, কিন্তু যখন লকডাউনটা হলো তখন আমাদের এই প্রজেক্টগুলো ক্যান্সেল হয়ে গেল এবং আমরা ওয়েট করতে থাকলাম যে কবে এই প্রজেক্টগুলো শুরু করতে পারবো আমরা। কিন্তু দেখা গেল যে না, লকডাউন ক্যারি অন করতেই থাকলো। তখন ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আসি সেটা হলো আমরা একটা স্প্রেড পজিটিভিটি একটা ক্যাম্পেইন চালু করি, যেটা হলো আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে আমরা চালু করি। সেটা আমাদের মূলত থাকে যে এই লকডাউনে ভুলে গেলাম আমরা নেগেটিভ কথা, হোয়াট এভার দ্য পজিটিভ থিং। লাইক আমি এই লকডাউনকে খুবই পজিটিভ ভাবে পেয়েছি। সো আমাদের ফার্স্ট একটা অনলাইন ক্যাম্পেইন আমরা চালু করি যেটা নাম থেকে স্প্রেড পজিটিভিটি, যেখানে আমরা আমাদের যারা মেম্বার আছে এবং আমাদের যেটা এক্সিকিউটিভ আছে, অলমোস্ট প্রায় আমাদের এক্সিকিউটিভ 50 জনের মতো, তাদের থেকে আমরা একটা ডাটা কালেক্ট করি যে তুমি এই লকডাউনে কোন 5টা জিনিস শিখেছো, এবং এইটা আমরা সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করি এবং মানুষকে মোটিভেট করা ট্রাই করি যে না, এখানে বসে থাকলেই হবে না, তোমার অন্য স্কিল গেইন করতে হবে। অ্যান্ড দেন আমরা যখন আরো কিছুদিন সময় যায় এরপর আমরা যেটা ভাবি যে না, সো উই হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্য নিউ নর্মাল, রাইট? সো যেহেতু সবাই নিউ নর্মালের সাথে কানেক্ট হচ্ছে, আমাদের প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা কিছু ওয়ার্কশপের প্ল্যান করেছিলাম এবং কিছু ইউনিভার্সিটি ক্লাবের সাথে পার্টনারশিপে গিয়েছিলাম যারা হলো বিভিন্ন অনলাইন বিজনেস কেস কম্পিটিশন আয়োজন করছে এবং আমরা সেই সব বিজনেস কেস কম্পিটিশন গুলা আমাদের ক্যাম্পাসে প্রমোট করেছিলাম। লাইক আমরা সেখানে অ্যাজ এ অনলাইন ক্লাব পার্টনার হিসেবে কাজ করেছিলাম। তো এই থেকে এই কেবিসি যখন ফার্স্ট শুরু করা হয় তখন আমাদের ভিতর একটা ধারণা ছিল যে উই হ্যাভ টু ডু দ্য থিংস উইচ নেভার হ্যাপেন ইন কুয়েট, রাইট? প্রত্যেক ক্লাবই সেই ধরনের কাজ করে যেগুলো হলো আগে হয়নি, নতুন কিছু করতে যায় সবাই, কিন্তু আমাদের ছিল নতুন এমন কিছু করতে, একটা ব্রেক দ্য শিকল। সো এই শিকলটা ব্রেক করার জন্য আমরা ফার্স্টে যেটা করেছি সেটা হলো কুয়েটের এবার ফার্স্ট টাইমই হয়েছে, সেটা হলো ইউনিলিভারের সাথে আমরা একটা পার্টনারশিপের মাধ্যমে একটা প্রাইভেট ওয়ার্কশপের আয়োজন করেছি যেখানে সবাই ফ্রি অ্যাক্সেসই করতে পারতো, কিন্তু ওয়ার্কশপটা জুমে হয়েছিল এবং ফর দ্য ফার্স্ট টাইম ইউনিলিভার থেকে কুয়েটে এসেছে। এবং এটা কিন্তু এমন ছিল না যে ইউনিলিভারের কেউ কোনো অ্যালামনা থেকে আমরা এটা করেছি, এটা ছিল ইউনিলিভার কোম্পানির একটা প্রোগ্রাম আমাদের কেবিসির সাথে পার্টনারশিপে অর্গানাইজ হয়েছিল। কেন অর্গানাইজ হয়েছিল? কারণ আমরা আগেই বলেছি যে আমরা মনে করি যে দ্য ইঞ্জিনিয়ার ক্যান বি এ গুড ম্যানেজার, এবং আমাদের সেই টপিকটাই তেমন ছিল যে কিভাবে একটা এমএনসিতে একটা ইঞ্জিনিয়ার সব থেকে ভালো করে মানিয়ে নিতে পারে, ইঞ্জিনিয়ারের জব থাকা পাশাপাশিও। এবং খুব অদ্ভুত ব্যাপার হলো সত্যি যে আমাকে কুয়েটে বিভিন্ন ক্লাবের এক্স প্রেসিডেন্টরা পর্যন্ত মেসেজ দিয়ে বলেছে যে তোরা যে কাজটা করতে পেরেছিস সেটা আসলে অনেক বড় একটা কাজ করেছিস, কারণ এত কোয়ালিটিফুল একটা কোনো এমএনসি প্রোগ্রাম লাইক ডাইরেক্ট এমএনসি থেকে কুয়েটে আগে কখনো হয় নাই। ইভেন বিভিন্ন ক্লাবের আগে বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড ক্লাবের প্রেসিডেন্টই আমাদের বলেছে। এছাড়াও আমরা যেগুলো আয়োজন করতে আছি সেটা হলো আমরা সাপ্লাই চেনের উপর আইএসসি এর সাথে একটা ওয়ার্কশপ আয়োজন করেছি যেটা আমাদের কাইন্ড অফ বিজনেসের সাথে যায়। সো এইভাবে তো আমরা মূলত কোর যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে স্টুডেন্টদের প্রমোট করতে আসছি। লাইক আমাদের অনেকে আমাদের ক্লাব সম্পর্কে একটু ভুল মিস ইন্টারপ্রেট করে যে লাইক আমরা ডাইরেক্ট হয়তো যাদের বিজনেস আছে তাদেরই আমাদের মেম্বার বানাই বা এক্সিকিউটিভরা হয়তো বিজনেস রান করে, না, ব্যাপারটা এমন না। আমরা যদি বিজনেস ক্লাবের দিকে তাকাই, লাইক ইডিসি বুয়েটের দিকে তাকাই, তাদের অনেকেই স্টার্টআপ নিয়ে কাজ করে, অনেকেই করে না। সেমনি ভাবে যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের দিকে তাকাই, ব্যাপারটা সেম। সো মূল দায়িত্ব হলো যে বিজনেস সেন্সটা গ্রো করা এবং কোয়ালিটিফুল বিজনেস সেন্সটা গ্রো করা। সো এইটাই, আশা করি আমি বুঝাতে পেরেছি।
I guess she's having some network issue নাকি? একটু ল্যাগ হচ্ছে আর কি। আপুর কাছে লেটে যাচ্ছে কথাগুলো আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, ও মানে ওনার নেটওয়ার্কের কারণে খুব ল্যাগ হচ্ছে এবং একটু পরপর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা মনে হয় আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে লাইভ আছি, রাইট? এই কারণে মনে হয় ঠিকঠাক আছে মনে হয়। হ্যাঁ, আমরা আলোচনা করা উচিত, না হলে জিনিসটা বোর হয়ে যাবে, হঠাৎ হ্যাঁ করে হ্যাঁ একদম অফ হয়ে যাবে। আমরা নিজেরা একটু কথা বলি আমার মনে হয়, কারণ 4-5 মিনিট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, সেটা বেটার হয়। তো আমরা নিজেদের মধ্যে একটু বলি যে আমাদের ফিউচার প্ল্যান নিয়ে আমরা চলে বলতে পারি যে একটা সময় এই লকডাউনটা যেহেতু মনে হচ্ছে যে আসলে অনেকদিন আহ আরো অনেকদিন চলবে, তো আমাদের কার কি প্ল্যান আছে সেগুলো চাইলে আমরা শেয়ার করতে পারি যেহেতু লাইফ চলতেছে। তো আই আচ্ছা, আপু চলে আসছে। আসছে। চলে আচ্ছা, আসছে। চলে আসছে। সরি। তো এবার আমি চলে যাব অনুপম সাহা ভাইয়ের কাছে। ভাই, আপনারা লকডাউন স্পেশাল কোন কোন কাজগুলা করছেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আপু আমরা যখন লকডাউন এই টাইমটাতে অফিসিয়ালের কাজ রান করা আর অনেকে আসতে কাজ করি তখন আমাদের পজিটিভ থাকে নাচ গান আর্ট দেখো যে আগে হয়তো অনেকে গান করেন না, বাট এটা না যে তার মধ্যে হয়তো গানের ট্যালেন্ট নেই, সে হয়তো ট্রাই করে না। আমরা বলতেছি তোমরা ট্রাই করো, যে আগে নাচে না তাকে বলতেছি তোমরা নাচে একটা ট্রাই করো, কারণ এইটা এখন সব থেকে বেস্ট টাইম যে তোমার ভেতরে যে ল্যাটিন ট্যালেন্টটা আছে সেটাকে তোমার বের করে আনো। কারণ সবাইকে গান নাচ কবিতা ভেবে উদ্বুদ্ধ করতেছি, এবং আমাদের মেম্বাররা খুবই ভালো রেসপন্সিবল এবং খুবই ভালো ডেডিকেটেড, যে তারা প্রায় সকলেই যারা আর্টের সেকশনে আছে তারা সুন্দর সুন্দর আর্ট করতেছে এবং তারা ফেসবুক শেয়ার দিচ্ছে। তারপরে যারা আমাদের ডান্স সেকশন আছে তারা সুন্দর সুন্দর গান করতেছে এবং গানগুলো লাইভে শেয়ার দিচ্ছে বা লাইভ করতেছে, এবং অনেক ইউটিউব চ্যানেলও খুলছে। যারা মনে করেন নাচ করতে পছন্দ করে তারা এই লকডাউনের ভেতরে তারা ইউটিউব চ্যানেলও খুলছে এবং নিজেদের নাচ সেখানে আপলোড দিচ্ছে। সো এটা একটা অনেক পজিটিভ ভাইব আনছে বলতে গেলে আমাদের এই লকডাউন পিরিয়ডটা। কারণ একটা জিনিসে আপনাকে যে কোনো মেন্টাল কন্ডিশন থেকে বের করে আনতে পারে, সেটা হচ্ছে এই সংস্কৃতি। আপনি যখন আপনার এই পছন্দের সংস্কৃতি চর্চাটা করবেন আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। আমরা এই জন্য এটাই ট্রাই করি সবাইকে এই ব্যাপারে দিকে মোটিভেট করার, যে তোমরা এইগুলা বেশি বেশি করো। লকডাউনের মধ্যে আরো একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমরা জগন্নাথ ইউনিভার্সিটি রিসেন্টলি একটা আমাদেরকে ইনভাইটেশন দিছিল যে তারা অনলাইনে কালচারাল কম্পিটিশন করতে যাচ্ছে। তো আমরা সেখানে ইনভাইটেড হই এবং আমরা সেই অনুযায়ী একটা প্রোগ্রাম সাজাই।
যে আমরা নিজেদেরই একটা লেখা এবং নিজেদের একটা কনসেপ্ট দাঁড় করে, এবং সেই কনসেপ্টটা এমন যে সেখানে আমরা অভিনয় আছে, আমার গান আছে, নাচ আছে, সবকিছু মিলে এমন একটা কনসেপ্টটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। কনসেপ্টটা হচ্ছে যে এই লকডাউন পিরিয়ডে আমাদের মানুষ কেমন অনুভব করতেছে। ওয়ান কাইন্ড অফ যে এটা হচ্ছে আমরা খাঁচায় বন্দি হয়ে যাওয়া একটা পশুর মতো জীবনযাপন করতেছে। আমরা প্রকৃতির সাথে কি পরিমাণ অন্যায় অবিচার করছি এবং প্রকৃতি আমাদের সেই শাস্তিটা দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ এইটা। তো আমরা এই কনসেপ্টটার উপরেই কাজ করে একটা সুন্দর একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো নিয়ে এগোচ্ছি। তারপরে আমরা এটাকে একটা সব মার্চ করে একটা ভিডিও করে আমাদের পারফরমেন্সটা সেখানে সাবমিট করব। তো এইভাবে আমরা লকডাউনের ভেতরে কাজের মধ্য দিয়ে আছি। আর তাছাড়াও হচ্ছে কুয়েট থিয়েটারে যদি বলতে চাই, কুয়েট থিয়েটারে আরো বিভিন্ন কার্যক্রম আছে, যেমন আমাদের মেম্বারদের মধ্যে যে সারাদিন তারা অনেকে আছে যে আর্থিকভাবে অতটা উন্নত না বা তারা ক্রাইসিসের মধ্যে আছে। এমন অনেকে আছে যে আমাদের যেমন ক্যাফেটেরিয়ার আমাদের যারা ওয়েটার বয় আছে তাদের সাথে আমাদের হয়তো ভালো সম্পর্ক। তারা আমাদেরকে জানাচ্ছে যে যে আমরা এমন সমস্যার মধ্যে আছি বা এমন কিছু। তো আমরা সেখানেও হেল্প করার যতটা সম্ভব ট্রাই করতেছি। তারপরে হচ্ছে কুয়েট থিয়েটারে এমন ভলেন্টিয়ারের কাজও আছে, আর আমাদের নিজস্ব প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কাজও তো আছে। আর লকডাউনের আগে যেটা আমাদের ছিল যে আমরা মুজিব বর্ষ পালন করতে যাওয়ার একটা কথা ছিল, যে আপনার মুজিব বর্ষর আগ দিয়ে লকডাউনটা শুরু হয়ে যায়। তো আমরা সেই সময়টা সেই লকডাউনের সেই কার্যক্রম নিয়ে এগোতে এগোতে হুট করে একটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া। তো সেই কাজগুলো আমরা চেষ্টা করতেছি যে যাতে সবার প্র্যাকটিসের মধ্যে থাকে। হয়তো বা এই বছর হয় নাই, সামনের বছরেও তো আমরা জানি যে মুজিব বর্ষ হয়তো হইতে পারে। তো তারা যাতে সেই কনসেপ্ট গুলো মাথায় রাখে, সেই হিসেবে কাজ করতেও থাকে, যাতে ভুলে না যায়, সবসময় সংস্কৃতি চর্চার মধ্যে যাতে তারা থাকে, আমরা সেটাই মোটিভেট করতেছি। থ্যাংক ইউ। আপু মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ আপু আবার হ্যাঁ, ওনার একটা মনে হয় একটু বেশি ঝামেলা করতেছে। আচ্ছা আবির, আমার মনে হয় এবার তুই বলে ফেল, কারণ এভাবে আসলে অনেক নেটের কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আবির কিছু আচ্ছা কথা বলতে থাক হুম, এখন। আবির বল। আচ্ছা, আপু মনে হয় জয়েন দিচ্ছেন। ওকে, ঠিক আছে। তো আপু আস্তে আস্তে আমি শুরু করে দিই। বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু ম্যাক্সিমাম দেখা যায় আমাদের মোটামুটি সবাই হচ্ছে আমরা এতদিন ক্যাম্পাসে সবকিছু করে অভ্যস্ত। তো আচ্ছা, আপু জয়েন করতেছেন। আবির কথা বলতে থাক, কন্টিনিউ করতে থাক, আপু জয়েন করলে তারপর। ওকে, আপুর মনে হয় নেটটা বেশি ঝামেলা করতেছে। আপু কি শুনতে পাচ্ছেন এক্সট্রিমলি সরি আমাদেরকে? ভাই, অ্যাকচুয়ালি নেট খুব প্রবলেম করছে, দুঃখিত জি, আমি। বুঝতে পেরেছি। আমাকে কি শোনা যায় ভাইয়া? জি জি, আমি হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। আপু, শোনা যাচ্ছে। আবির, আমার মনে হয় তুই কন্টিনিউ কর, কারণ আপুর যেহেতু অনেক সমস্যা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তো বেসিক্যালি যেটা দেখা যায় যে আমাদের সবারটাই হচ্ছে ক্যাম্পাস বেসড, তো এরকম একটা সিচুয়েশন আমাদের আসবে এবং আমাদেরকে ক্যাম্পাসের বাইরে অনলাইনে ভাবতে হবে। এটা খুব কঠিন একটা কাজ ছিল প্রথমত। তো যেটা মানে অনুপম একটু আগে বললো যে আমাদের আসলে এই সময়ে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানসিক ভাবে শক্ত থাকা। তো মানসিক ভাবে শক্ত থাকার ক্ষেত্রে আসলে সাংস্কৃতিক চর্চার গুরুত্বটা অন্যরকম। মানে আমাদেরই যার যেটা ভাল লাগে সেটা যদি আমরা সবাই বাসায় প্র্যাকটিস করি, হয়তো মানে আমরা দেখছি যে সব জায়গাতেই যে করোনার সময় ডাক্তাররা যেটা বলছে যে মানে মনোবল শক্ত রাখাটা সবচেয়ে বেশি জরুরি, এবং যাদের মনোবল শক্ত ছিল তারাই হয়তো রিকভার করতে পারছে বেশ দ্রুত অন্যদের থেকে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যারা ক্যাম্পাসে আমরা যারা আছি সাংস্কৃতিক সংগঠন, তারা সেটা নিয়ে আর কি সবসময় ট্রাই করছি সেটা নিয়ে কাজ করার। তো তারই ধারাবাহিকতা আমরা রেডিও থেকে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এর মধ্যে একটা মানে প্রোগ্রামের আয়োজন করেছিলাম যেখানে টিচাররা ছিল, টিচারদের, এবং তার পাশাপাশি ইউজিসি থেকে আমাদের সাথে মৌলি আজাদ ম্যাম জয়েন করেছিলেন।
তো আমরা সেই শুরুতে আসলে টিচাররা যেমন তাদের বিষয়টা বলেছেন যে তাদের বর্তমান প্রেক্ষাপটটা কেমন, এই করোনার সময় তারা কিভাবে হচ্ছে মানে কিভাবে জীবনযাপন করছেন বা অন্য সময়ের থেকে কিভাবে আলাদা সেটা। তার পাশাপাশি মৌলি আজাদ ম্যাডাম যেটা বলেছিলেন যে ইউজিসি প্ল্যান প্রোগ্রাম কি, এই বিষয়গুলো নিয়ে বা তারা কি ভাবছে। এন্ড দেন আমাদের স্টুডেন্টদের ভেতর থেকেও কথা এসেছিল যে তারাও বলেছিল যে তাদের আসলে কিরকম এখন মনে হচ্ছে বা কিভাবে জিনিসটাকে হয়তো একটু বেটার করা যায় সেই জিনিসগুলো। তো ওই সবকিছু নিয়ে আর কি আমরা এতদিন ধরে কাজ করেছিলাম, ওইভাবে করেছিলাম। আর নিজেদের আমরা সদস্যরা হচ্ছে বিভিন্ন সময় ট্রাই করেছি আমাদের যেই বিষয়টা আছে, যে হোস্টিং এর যে ব্যাপারটা আছে বা এই জিনিসগুলো যাতে হারিয়ে না যায়। তো সবাই দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ করে আমরা এগুলো নিয়ে কাজ করার ট্রাই করেছি সব সময় এর মধ্যে। তো এই আর কি। আর বর্তমানে আমরা আবার নতুন করে, যেহেতু এই লকডাউনটা বেশ কিছুদিন দীর্ঘ হবে এবং ক্যাম্পাস খুব তাড়াতাড়ি খুলতেছে না, বা হয়তো অনলাইন ক্লাস শুরু হওয়ার একটা বিষয় আমরা দেখতেছি সামনে। তো সবকিছু মিলে আমাদের মনে হয়েছে যে আমাদেরও হয়তো কার্যক্রম শুরু করা উচিত। তো তার আহ, সেই হিসাবে আসলে আমরা আস্তে আস্তে আমাদের যে ক্যাম্পাসের যে ক্লাবগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আসলে বিভিন্ন প্রোগ্রাম সামনে হোস্ট করতে যাচ্ছি। উই হোপ দ্যাট এই সপ্তাহে যে শুক্র এবং শনিবার থেকে আমরা আস্তে আস্তে আমাদের যে কন্টিনিউ প্রোগ্রাম গুলো ছিল সেগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। এবং এর মাধ্যমে যেমন আমাদের নিজেদের অনেক কিছু জানা যাবে যে আমাদের ক্লাবের কোন এখানে তো আমরা সবগুলো ক্লাব আসতে পারিনি। তো আমরাও এরকম যখন এই প্রোগ্রাম গুলো আয়োজন করবো তখন আমরা অন্যান্য ক্লাবের বিষয়গুলো জানতে পারবো, যে তারা কিরকম ভাবে তাদের আহ কিভাবে হচ্ছে তারা তাদের কার্যক্রমটা চালিয়েছে বা আমাদের ফিউচার প্ল্যান কি সেই বিষয়গুলো। তো আমার মনে হয় যে সবগুলো ক্লাবই আস্তে আস্তে তাদের ফিউচার প্ল্যান গুলো নিয়ে ভাবছে, যেহেতু লকডাউনটা অনেকদিন ধরে স্থায়ী হবে। তো সবাই হয়তো মানে ভেবে রাখতেছে যে তারা কিভাবে আরো বেশ কিছু সময় বা বেশ কিছু দিন তাদের কন্টিনিউ করতে পারে কার্যক্রমগুলো। কারণ কার্যক্রম না থাকলে আসলে একটা ক্লাবের কোনো কিছুই থাকে না, মেম্বারদের মনোবল ধরে রাখা বলি আর অন্যান্য বিষয়গুলো বলি, যে ইন্টারাকশনটা থাকে না ক্যাম্পাসের সাথে। তো সেটা ধরে রাখার জন্য হলো আসলে সেই আহ, মানে আমাদের সেই বিষয়টা, মানে ক্লাবের কালচারটা ধরে রাখা জরুরি। তো আমাদের ক্যাম্পাসের একটা জিনিস আমাদের নতুন করে ভালো লাগতেছে, যে আমাদের নতুন একটা কালচার শুরু হয়েছে। তাই কদিন আগে আমরা দেখছিলাম যে ক্লাব ফেস্ট হয়েছিল, সবগুলো ক্লাব মিলে একসাথে আমরা বেশ মানে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম। তো এটার জন্য আমাদের মনে হয়েছে যে আমাদের নিজেদের ক্লাবগুলোর মধ্যে আমাদের ইন্টিগ্রিটি বাড়ানোর জন্য আমরা হয়তো একসাথে এরকম কিছু শো করতে পারি। তো সেটার থ্রুতেই আসলে কুয়েট রেডিও কাজ করছে এখন। আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে সবগুলো ক্লাবকে নিয়ে আমরা আস্তে আস্তে একদিন করে আমরা মানে প্রোগ্রাম করবো। তো শামীম জলিল আপু জয়েন করেছেন, আমি কিন্তু এর মধ্যে বলে দিয়েছি আমাদের কুয়েট রেডিও নিয়ে। তো কষ্ট করে আর আপনাকে আর আমরা কোশ্চেন করার ওই আহ, বিষয়টা রাখিনি আর কি। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু, আপনি আমাদেরকে একবারে নেক্সট কোশ্চেনে চলে যেতে পারেন। আচ্ছা, আবির যেটা বললো যে বর্তমানে যে আমাদের কয়েকদিন আগে ক্লাবের যেটা হলো যে সব ক্লাব একসাথে মিলে একটা ক্লাব ফেয়ার করা, আসলে কুয়েটের এই ট্রেন্ডটা চালু হওয়া অনেক আগেই দরকার ছিল। যে রাইট, রাইট। হচ্ছে আমাদের এমন একটা ভাব দেখা যায় তো, যে এই ক্লাবটা আগে উঠতেছে, আমাকে ওকে টেনে ধরতে হবে, বা আমি এই ক্লাবের আগে উঠতে যাব, এমন টাইপের একটা এক হুম, হুম, টাইমে হুম। মনোভাব ছিল। বাট এখন ট্রেন্ডটা রাইট, চেঞ্জ হয়ে গেছে। রাইট, এখন রাইট, আমরা রাইট। যেটা চেষ্টা করি যে সব ক্লাব একসাথে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা একসাথে সব ভালো পরিমাণে একটা অ্যাচিভমেন্ট পর্যায়ে পৌঁছাতে পারবো। রাইট, এবং রাইট, রাইট। বর্তমানে আমরা যদি দেখি, আগের যখন বাইরের অন্যান্য ভার্সিটি গুলো আমাদের কুয়েটকে দেখতো, অতটা মানে চিনতো বা চিনতো না এমন একটা পর্যায়ে ছিল। কিন্তু বর্তমানে আমাদের যখন এই এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অনেকগুলা ক্লাব আসছে, এবং এদের ইন্টারেকশন গুলো যখন আমাদের বাইরের বিভিন্ন ভার্সিটি, বাইরের বিভিন্ন ক্লাব এবং বাইরের
বিভিন্ন আয়োজনের সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু আমাদের কুয়েটের পরিচিতিটা অনেক আরো বেড়ে গেছে। রাইট আমরা রাইট। এখন বলতে গেলে কুয়েট আমাদের এই নামে চিনি, বা জানতে পারতেছি কুয়েটে এরা এই কাজটা করে এবং এরা এখান থেকে আসলে এটা খুব ভালো করে। এই টাইপের একটা আসলে আর চেঞ্জ আসা খুব দরকার ছিল, যে সব ধরনের ক্লাব একসাথে মিলে কাজ করা। হ্যাঁ হ্যাঁ, এটাই আসলে লাইক আমি যদি বলি যে আর ড্যান্স গত 2 বছরে কিন্তু অনেকটা কুয়েটে হচ্ছে। হ্যাঁ, পূর্ণতা শেষ করো, সমস্যা নেই। আচ্ছা, বলছিলাম যে আরো গত 2 বছরে কিন্তু কুয়েটে অনেকগুলা নতুন ক্লাব হয়। তো রাইট আমাদের যে ক্লাব ফেয়ারটা হয় এটা থেকে আমরা জানি যে আসলে আমাদের কুয়েটে লাস্ট 2-3 বছরে এত বেশি চেঞ্জ আসছে পুরা কুয়েটে, যে মানে ক্লাব কালচার বলে একটা জিনিস কিন্তু আগে ছিল না। সেটা হচ্ছে এই যে মানে আমরাও হয়তোবা যখন আসছি তখন ওভাবে পাইনি, পাইনি। যেভাবে হচ্ছে 18-19 ব্যাচ ওরা যেভাবে পাবে, যে এত ক্লাব রাইট মানে প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু এখন আমাদের ক্লাব মোটামুটি আছে, যে হচ্ছে মানে যার যেখানে ইন্টারেস্ট সে সেখানে সেই ক্লাবে জয়েন করার স্কোপটা আছে, যেটা আগে ছিল না। রাইট রাইট। এটা আসলে একটা বড় একটা বিষয় যে যেমন আমাদের কুয়েটকে এখন ড্যান্স টেস্ট দিয়ে খুব ভালো মতো অনেকে চিনে। তো এরকম আর কি, যে ক্লাবগুলো তাদের ট্রেডমার্ক যে শো গুলো আছে বা তাদের ট্রেডমার্ক যে প্রোগ্রাম গুলো আছে, ইভেন্টের থ্রুতেও কিন্তু বাইরের ক্লাবগুলো আমাদেরকে চিনতেছে বা একটা সম্পর্ক গড়ে উঠতেছে। দ্যাটস এ ভেরি গুড থিং। হ্যাঁ, এইটাই। যেমন হচ্ছে কয়দিন আগে যে ডান্স ফেস্টের কথা আবির বললো, ডান্স ফেস্টের পর থেকে বিভিন্ন ভার্সিটি যখনই তাদের ডান্স ফেস্ট হচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তারা কিন্তু আমাদের কুয়েটের নামকে অ্যাপ্রোচ করতেছে, যে না কুয়েট এত একটা ভালো ডান্স ফেস্ট আয়োজন করছে, তাহলে ওদেরকে আমরা এখানে ডাকি। তারপর যখন হচ্ছে যেমন অন্যান্য ক্লাব ও কুয়েট কেরিয়ার বা রাজিনের হচ্ছে বিজনেস, যেটা বললো যে বাইরের ভার্সিটিতে তারা যখন বেশি ইন্টারেকশন করতেছে, বাইরের সব ক্লাবরা তাদেরকে চিনতেছে, তারা এক থ্যাংক নামে ইউ জানতেছে ভাইয়া। না কুয়েটে এই ক্লাবটা আছে, তার মানে অ্যাকচুয়ালি কুয়েটের থেকে নেট এই কাজটা প্রবলেমের হওয়া কারণে সম্ভব। বারবার। আর বাইরের ক্লাবগুলা তো কিন্তু এখন এইভাবে আর কি বাইরের এগিয়ে অনেক যাচ্ছে না, এই renowned ট্রেনটা দরকার ছিল। বাইরের অনেক রিনাউন্ডেড ক্লাবরা কিন্তু আমাদের সাথে কোলাবোরেশনে যেতে চায়, যে হচ্ছে তাদের রাইট রাইট। প্রোগ্রামকে আমরা যাতে পাবলিসিটি করি। তো এগুলো আসলে আসলে যে আমরা আসলে পরিচিতি পাচ্ছি আমাদের ভার্সিটির বাইরে, এটা এখন বোঝা যায়। হ্যাঁ, আর নট অনলি যে ক্যারিয়ার রিলেটেড, আমি যদি বলি যে মানে সরি, নট অনলি কালচারাল রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড বিষয়ে আমরা অনেক আগে গেছি। লাইক আমি যদি বলি কেবিসি, কেসিসি, আমরা অনেক দেখতেছি যে তারা বাইরের অনেক মানে বড় বড় জায়গাতে তারা অ্যাপ্রোচ করতেছে এবং সেখান থেকে অনেক সেরা সেরা মানুষদেরকে নিয়ে আম, ওয়েবিনার করতেছে। দ্যাটস এবং হ্যাঁ এটাই। আমি বলি যে যখন হলো আমরা আগে মানে ক্লাবে কাজ করছি বিভিন্ন জায়গায়, তখন হলো আমরা যখন সেকেন্ড থার্ড ইয়ারে ছিলাম তখন হলো আমাদের ক্লাব পার্টনারশিপ বলতে গেলে একটা ব্যাপার ছিল কি, বছরে 3-4টা পার্টনারশিপ আসতো। মানে আমার এখনো মনে আছে যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম, লাইক কেসিসি মনে হয় 3-4টা পার্টনারশিপ এরকম পাইছিল, লাইক বিউপি একটা, স্পার্টানস এরকম একটা। মানে তখন এটা আমাদের কাছে খুব বড় ছিল, ওটা দেখে আমরা খুব অবাক হতাম। কিন্তু মানে খুব অদ্ভুত ব্যাপার, হয়তো অন্য ক্লাবের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে লাইক লকডাউন হওয়ার পর থেকে আমরা হলো হ্যাঁ, হ্যাঁ, মানে কেবিসি ব্যাপারটাই বলতেছি জাস্ট, যেহেতু আমি এটা ভালো জানি। সো আমরা হলো হ্যাঁ, হ্যাঁ, অতিষ্ঠ হয়ে গেছি এক্স্যাক্টলি। ক্লাব পার্টনারশিপের প্রতিদিনই কারণে। মানে আমাদের ইন্টারনেটে মেইলে অতিষ্ঠ একটা করে হয়ে গেছি। প্রপোজাল লেটার আসে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। এরকমই হয়েছে যে ডেইলি প্রপোজাল লেটার আসে, কম মানে এরকম লাইক এই যে ইন্টারঅ্যাক্টিভ কেস বা এরকম এরকম ধরনের কোম্পানি থেকে শুরু করে, লাইক ইউনিভার্সিটি কম্পিটিশন থেকে শুরু করে, মানে ডেইলি। তো ব্যাপারটা খুবই ট্রিমেন্ডাস, মানে আর জোস। আর রিসেন্ট আমাদের যে কুয়েটের অ্যাচিভমেন্ট গুলো, মানে সবাই তো ক্যারিয়ার মুখে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন গুলো হয় সেখানে কুয়েট কিন্তু খুব ভালো রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ বিশেষ হ্যাঁ লাইক হ্যাঁ। লাইক আমাদের মার্চ রোভারের যে, এটা তো মানে হুম অনেক হুম। বড় একটা সাকসেস এটা খুব বড় একটা বিষয় ছিল আমাদের জন্য। আর হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে তারা হ্যাঁ দশম আমাদের হয়েছে অনেক তারা। অ্যাচিভমেন্ট বাড়ছে, কিন্তু সেটাও কিন্তু আমি মনে করি যে কুয়েটের যে ক্যারিয়ার রিলেটেড ক্লাবগুলা হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু মানুষ এই যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশন সম্পর্কে আরো বেশি জানতে পারে। এই কারণে আমরা আগে কি হতো, আমাদের পার্টিসিপেশনটা কম ছিল। তো পার্টিসিপেট করলে কিন্তু কুয়েটিয়ানরা সবসময় এই প্রাইজ গুলো আনতে পারতো, এখন পার্টিসিপেশন বাড়ছে দেখে আমরা প্রাইজ গুলো আনতে পারতেছি। এটাই। আর আমাদের বিভিন্ন যে ইভেন্ট গুলো হ্যাঁ, অর্গানাইজ এক্স্যাক্টলি। হইতেছে। আগে আমি একটু বলি। আচ্ছা, আবির শেষ করো। হ্যাঁ, তো মানে আমি যদি বলি আবির যে ক্লাব, কন্টিনিউ করো, আবির শেষ করো তারপর বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি বলি যে ক্লাবের থেকে যেরকম বিভিন্ন রকম আমরা ইভেন্ট অর্গানাইজ করতেছি, তার পাশাপাশি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখন ডিপার্টমেন্টাল যে বিভিন্ন বড় বড় ইভেন্ট হচ্ছে, তো সেগুলোর থ্রুতেও কিন্তু মানুষ আসতেছে। তো এটা খুব অ্যামেজিং থিংস যে শুধু যে ক্লাবগুলো আমরা মানে আউট ক্লাবগুলোর কথা বলবো না, আমরা যে ডিপার্টমেন্টাল ক্লাবগুলোর কথা বলি, তারাও কিন্তু বেশ অনবদ্য কাজ করতেছে। তো এটাও একটা বেশ আমাদের জন্য পজিটিভ ভাইব ছিল এই কয়েক বছর ধরে।
ওকে আচ্ছা হ্যাঁ আমাদের আসলে সরি মানে ক্লাবগুলো আমাদের একটা করছে যেটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। রাইট, আমাদের মধ্যে আনিকানা আর তরুণ হ্যাঁ আপু আপু চলে কন্টিনিউ আসছে। করুন, সমস্যা নেই। ওকে আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ কথা বলছিলেন তাই আমি ইন্টারাপ্ট করিনি। টেকনিক্যাল সমস্যার কারণে শামীম আপু সমস্যা নাই আমাদের আপু। একটু লিভ নিয়েছে। তো ওকে, আমি আনিকা নায়ার তরুণা। থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের সবাইকে স্বাগতম আমার পক্ষ থেকে। হ্যাঁ আমি ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাচ্ছি, আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আপনারা সবাই তো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছেন, তো আমার কোয়েশ্চেনটি যেটা ছিল যে আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে ক্লাবের যে কার্যক্রমগুলো সেগুলো কি আমাদের লেখাপড়া বা পারিপার্শ্বিক কোনো কোনো কাজে ব্যাঘাত ঘটায়? আমি হাসিব আহমেদ ভাইয়াকে দিয়ে শুরু করতে চাই, হ্যাঁ যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপু প্রশ্নটা করার জন্য। তো এখন মানে যখন ক্লাবগুলো করা হয় তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে যে আমাদের ক্লাব করলে আমাদের পড়ালেখা ইফেক্টটা পড়বে কিনা। এখন জিনিসটা হলো যার যার বিষয়ের উপর। এখন লাইফটা হলো ব্যালেন্সের মতো। এখন আমি যদি লাইফের ব্যালেন্সটা দিয়ে সবকিছু একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে সম্পূর্ণ কিছু যদি ক্লাবই দিয়ে দিই, যে আমার পড়াশোনা দিয়ে খেয়াল না করি, তাহলে জিনিসটা ইফেক্ট এরকম হবে। আবার আমাদের যদি ব্যালেন্স করে চলি তাহলে কিন্তু ক্লাব কোনো ইফেক্ট করবে না। এরকম যদি বলতে হয়, যেমন কুয়েটের অনেক টিচার ক্যান্ডিডেট আছে, অনেক টিচার আছে যারা ক্লাবগুলো কুয়েটের সব ক্লাবের সাথে যুক্ত ছিল এবং তার একাডেমিকের মধ্যে কিন্তু খুব এক্সেলেন্ট রেজাল্ট করছিল। যারা পারছে কিভাবে জিনিসটা ব্যালেন্স করতে পারছে। এখন স্টুডেন্ট যদি মনে করে যে তাদের কিনা ক্লাবই সব, যদি লাইফে ব্যালেন্স না করতে তাহলে তারা ইফেক্ট করবে। এখন ক্লাবটা আসলে এই ক্ষেত্রে ইফেক্ট করে না, এটা যার যার পার্সোনাল ভিউতে করে। এখন আমি যদি বলি, এখন আমার ভলেন্টিয়ার অর্গানাইজেশনের কথা বলি, তো আমাদের কুয়েটে যখন খোলা ছিল তখন আমাদের হল কালেকশন হইতো। হল কালেকশন হইতো রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত। এক এক হল এক একজন দায়িত্ব থাকতো। তো প্রত্যেক রুমে রুমে গিয়ে অ্যাপ্লিকেশন, ডিএসডব্লিউ কাছে অ্যাপ্লিকেশন দেওয়া হইতো। তো অ্যাপ্লিকেশন দেওয়ার পরে জিনিসটা তারা অ্যাপ্রুভ করুক, এরপর হলে হলে পারমিশন টাকা মানে ডোনেশন ওঠানোর জন্য প্রত্যেক রুমে রুমে জিনিসটা তারা যাইতো ইয়ার জন্য। এখন এটা কিন্তু একটা স্টুডেন্ট যদি অনেক যদি ভলেন্টিয়ার যদি হয় তাহলে জিনিসটা তাদের জন্য ইজি। কিন্তু যদি মনে করেন একজন যদি সারা রাত ধরে জিনিসটা তাদের এরকম ইফেক্ট করে তাহলে কিন্তু তাদের একাডেমিকের মধ্যে ইফেক্ট করবে। তখন জিনিসটা হলো কার কিরকম জিনিস, মানে আমরা জিনিসটা হলো পড়াশোনা করতে আসছি, মানে এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম যে অ্যাক্টিভিটি এগুলো কিন্তু আমার পড়াশোনার একটা পার্ট অংশ। তো আমি যদি এইসব মানে মেন জিনিসটা ফোকাস না করে যদি সাব বিষয়ে যে ফোকাস করি বেশি, মানে তাহলে কিন্তু পড়ালেখার মানে জিনিসটা হলো আমার একাডেমিকে ইফেক্ট করবে। কিন্তু ম্যাক্সিমাম এখন আমাদের যেহেতু কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন ভলেন্টিয়ার মানে কালচারাল ভাইব আসছে, তো এই ক্ষেত্রে জিনিসটা হলো ম্যাক্সিমাম চেষ্টা করি জুনিয়রদের বুঝাইতে যে আসলে আমাদের সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। জিনিসটা আমাদের ব্যালেন্স করে চলে যদি চলি তাহলে জিনিসটা আমরা এভাবে উন্নতি করতে পারবো। আশা করি আপু আমার মানে উত্তরটা এখন পর্যন্ত ছিল। তো আমি কন্টিনিউ করো, আপুর মনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা আমার মনে হয় এরপর অনুপমের যাওয়া উচিত, আমরা সিরিয়াল ওয়াইজ আগাই তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। হাসিব, তারপর অনুপম, তারপর রাজিন, পূর্ণতা, তারপরে আমি, এভাবে গেলে মনে হয় বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। অ্যাকচুয়ালি আমাদের যেটা সব থেকে বেশি শুনতে হয় এটা ভার্সিটিতে উঠে, যে ও ক্লাব করতেছে, এই ক্লাব করতেছে, তাহলে তো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। ওই ও ক্লাব করতেছে, ক্লাব করে তুমি কি করবা লাইফে, তোমার পড়াশোনাটা আগে। এই ধরনের বিভিন্ন কথা আমাদের শুনতে হয়। কিন্তু অবশ্যই একটা জিনিসে, হ্যাঁ একটা কথাতে আমরা মানি যে অবশ্যই ক্লাব কখনোই পড়াশোনার আগে নয়। আমরা অবশ্যই ভার্সিটিতে আসছি একটা পড়াশোনা করতে, আমরা পড়াশোনাটাকে টপ প্রায়োরিটি রেখে আমাদের অন্যান্য স্কিল গুলা যদি আমরা বাড়াইতে পারি, যেমন আমার নাচ পছন্দ বা আমার গান পছন্দ, আমি যদি ওই জিনিসটার প্রতি না যাই, আমি যদি না করি, আমার ব্রেনটা একটা বদ্ধ পর্যায়ে থেকে যাবে। আমি কিন্তু একটা মুক্ত চিন্তা করতে পারবো না। তো বা আমি যদি আমার লাইফে কেরিয়ারে সবসময় কিন্তু পড়াশোনাটা দিয়ে আমি সবকিছু জব পাবো বা এমন পাবো তা না। যেমন অন্যান্য আমাদের যেমন ওই যে রাজীব পূর্ণতাদের আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড যে ক্লাব গুলো আছে, আমরা স্কিল যেমন ডেভেলপ করার দরকার, একটা আমার যখন লাইফে আমি একটা জব সেক্টরে গেছি, আমার সেখানে এই স্কিলটা দরকার যেটা কিনা আমার একাডেমিক পড়াশোনা থেকে হয়তো দিচ্ছে না। বাট আমি আমার আমার একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি যখন একটা প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে আমি একটা পাবলিক স্পিকিং করতেছি, আমার ভিতরে একটা কনফিডেন্স আসতেছে। এই কনফিডেন্স গুলা গ্রো করার জন্য কিন্তু আমাদের ক্লাবটা জরুরি। অবশ্যই এটা কিন্তু আমার পড়াশোনার দিক
থেকে হেল্প করার জন্য। এইবার আমি যদি আমার থিয়েটার থেকেই বলি, আপনি যখন একটা সুন্দর গান করবেন বা একটা সুন্দর কবিতা আবৃত্তি করবেন, এটা আপনার নিজের মনকেও যতটা ফ্রেশ করবে এবং সামনের মানুষকেও কিন্তু ততটা ফ্রেশ করবে। তো যে কোনো একটা কাজ করতে গেলে যেমন একটা ফ্রেশ মাইন্ডের দরকার, একটা ফ্রেশ মনের দরকার, তেমনই মনে করি যে নাচ গানটার প্র্যাকটিসও কিন্তু পাশাপাশি অবশ্যই দরকার, কিন্তু কখনোই পড়াশোনার আগে এটা না। আমি পড়াশোনাটা টপ প্রায়োরিটি রেখে তারপরে আমার যতটুকু সময় আছে, আমার যদি ইচ্ছে হয়, আমার হবি থাকে যে আমি না এই কাজগুলো করবো, আমি সব দিকে সমানভাবে, রাহাসিব যেটা বলছিল, সব দিকে সমানভাবে ব্যালেন্স করে চলতে পারি, তাহলে কিন্তু লাইফে সবকিছু অ্যাচিভ করা সম্ভব। কারণ ভার্সিটিটা কিন্তু এইটাই, যে ইউনিভার্সিটি মানে আমার সব দিকে সমানভাবে চিন্তা করতে হবে, নট শুধু পড়াশোনা, সব দিকে ব্যালেন্স করে চলাটাই কিন্তু ইউনিভার্সিটি। এটাই আপনাকে শেখার জন্যই কিন্তু সবকিছু করতে হবে। ধন্যবাদ ভাইয়া, থ্যাংকস ফর ইউর ওপিনিয়ন। নেক্সট চলে যাচ্ছি রাজিন রেদওয়ান ভাইয়ের কাছে। ভাইয়া প্লিজ। হ্যাঁ, আসলে কোয়েশ্চেনটা হলো খুবই কমন একটা কোয়েশ্চেন, যে হলো তোমার ক্লাব যে অ্যাফেয়ার্স গুলো, এগুলো তোমার পার্সোনাল লাইফে বা তোমার এডুকেশনে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা। সো আমার ধারণাটা কিছু পুরো মানে কিছুটা না, সম্পূর্ণটাই হাসিব এবং অনুপমের সাথে অনেকটাই একমত। সো আমি এটা মনে করি ওরা যেগুলো মনে করে, তার সাথে আমি আরো কিছু অ্যাড করতে চাই, যে লাইক there are different kind of person, right? Everyone has different kind of personality. Like a person like me will die if he didn't work, he didn't associate with any extracurricular activity. লাইক আমাকে যদি একটা গতানুগতিক লাইফ লিড করতে হয়, তাহলে আমার জিনিসটা এতটা বোরিং হবে যে আমি জিনিসটা থেকে হয়তো আরো কোনো মজাই পাবো না। ব্যাপারটা হলো এমন। সো ঠিক এমন যেমন কিছু পার্সন আছে, আবার এমন পার্সন আছে যারা ব্যালেন্সিং করতে পারে না, যেটা হাসিব বললো, সেরকম ব্যালেন্সিং করতে পারে না অনেক পার্সনকে আমিও দেখছি, যারা হলো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কোনো ক্লাবের সাথে অ্যাক্টিভ মানে কাজ করে, বা হলো তাদের এডুকেশন হয়তো ইম্প্যাক্ট ফেলে, তারা বলে যে তারা করবে না, কিছুদিন করে আবার চলে যায়। সো আমার মনে হয় যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা তো সবাই হলো, বা ইঞ্জিনিয়ার এজ এ টেকনিক্যাল পিপল আমরা সবাই জানি কিভাবে ব্যালেন্স করতে হয়, বা লাইফে আমাদের মূল কাজটাই হলো কিভাবে ব্যালেন্স করতে হয়, কিভাবে পার্সোনাল লাইফের সাথে কিভাবে সবকিছু ব্যালেন্স করতে হবে। হয়তো আমরা এখনো সে ব্যালেন্সের পর্যায়ে যাইনি, হয়তো আমাদের এখন এমন হয় যে আমাদের বাবা মাকে টাইম দেওয়া হয় না, কিন্তু আমাদের বাইরে বন্ধুদের সাথে বেশি ঘোরা হয়। কিন্তু এই ক্লাব এবং এডুকেশনের যে দুই পার, এই পারে যে ব্রিজের ব্যালেন্সিংটা, এইটাই হয়তো আমাদের লাইফের একটা শিক্ষা, যে তুমি কিভাবে ব্যালেন্স করতেছো তোমার এডুকেশনের সাথে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে। এই যে ব্যালেন্সের যে অভ্যাসটা হচ্ছে, এই অভ্যাসটাই তো হয়তো তোমার পরে যে তুমি যখন জব করবে এবং তোমার বাচ্চা থাকবে, তখন ব্যালেন্স করতে সুবিধা হবে, কারণ ইউ নো হাউ টু ডু ব্যালেন্স, রাইট? তুমি যদি একদিকে অলওয়েজ ফোকাস থাকো, তাহলে কিন্তু তুমি রিয়েল লাইফটা সম্পর্কে জানবা না। লাইক হাসিবরা যে ধরনের কাজ করে, এটা কিন্তু আমরা যে ধরনের কাজ করি, আমরা অনেকটাই নিজেদের উন্নতির জন্য কাজ করি। কাইন্ড অফ আমরা চাই যে আমরা যত কাজ করবো হয়তো আমাদের ডেভেলপটা তত বেশি হবে, হয়তো আমরা ততটা স্মার্ট হবো, হয়তো আমরা তত ভালো করে কথা বলতে পারবো। কিন্তু ভলান্টিয়ার অর্গানাইজেশন যারা, এরা কিন্তু জাস্ট কাজটা করেই জাস্ট মানুষের ভালোর জন্য। সো তাদের কি লাভ? হ্যাঁ, তাদেরও অনেক লাভ আছে। লাইক ওরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডটাকে আমাদের থেকে ভালোভাবে দেখতে পারে, যে আসলে মানুষের কিভাবে দুঃখ আছে, মানুষের কিভাবে আছে, কষ্ট আছে, এখান থেকে ওরা শিক্ষা নিতে পারে। সো কোনোটাই কিন্তু লস না আনটিল ইউ কানেক্ট ইট উইথ এ গুড কজ। সেম ভাবে আরো একটা জিনিস মনে করি, যে ফর লিভিং এ লাইফ you need to breathe, right? You need to breathe. So just like that, in university life, in engineering life, এতটা sophisticated environment, you need to breathe, and সেই ব্রিথটাই হলো এই আমার কাছে মনে হয় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কিছু কাজ করা, এবং which is also boosting up your confidence. The অনুপম mentioned that, এবং আমি টোটালি এগ্রি করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হলো আমাদের যে একাডেমিক ক্যারিয়ারটাকে, এটাকেও কিছুটা কনফিডেন্ট দেয়। কারণ অনেকে আমরা একটা ম্যাথ না মিললে হতাশ হতে পারি, কিন্তু হয়তো একদিন ভালো একটা প্রেজেন্টেশন দিয়ে ক্লাবে মনে আমাদের কনফিডেন্স তো পরে আমরা ম্যাথটাও সলভ করতে পারলাম। আমি এইভাবে মনে করি ব্যাপারটা পার্সোনালি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নেক্সট চলে যাবো জারিন তাসনিম পূর্ণতা আপুর কাছে। আপু প্লিজ। আচ্ছা, তো আমি প্রথমে হচ্ছে আমার উদাহরণ দিয়েই বলি যে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে কোনো ক্লাব করিনি, কিন্তু আমি যদি কম্পারেটিভ একটা কম্পারিজন করি, তাহলে আমার ওই সেমিস্টারের রেজাল্ট কি আমার এখন পর্যন্ত সব থেকে খারাপ রেজাল্ট ছিল। তো
আমি এক্ষেত্রে বলবো যে আমার কাছে কুয়েট লাইফে ক্লাব করাটা আমার কাছে একটা রিফ্রেশমেন্ট মনে হয়। কারণ বেসিক্যালি আমি অনেক বাসা থেকে দূরে, যে আমার বাসা ঢাকায়, আমি ওখানে যে অনেক মানে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো। কিন্তু যখন থেকে আমি ক্লাব করা শুরু করি, এখন এখানে ব্যাপার হচ্ছে, যেমন হাসিবের এই যে ভলেন্টিয়ারিং কাজটা করতে ভাল লাগে, তো ও যতক্ষণ এই কাজটা করে আমার মনে হয় যে আর আমার যেমন অর্গানাইজিং, ম্যানেজমেন্ট, লিডারশিপ এসব কাজ করতে আমার ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ আমরা এই কাজগুলো করি ততক্ষণ actually আমরা অনেক হ্যাপি থাকি। তো আমার যেটা মনে হয় যে আমি এই যে হ্যাপিটা থাকি, এই কারণে আমার একটা রিফ্রেশমেন্ট আসে। এবং সেই থেকে আমি যখন রাত 8টা পর্যন্ত ক্লাব করে হলে ফেরত যাই, আমার মধ্যে আমার পড়াশোনার ইচ্ছাটাও বুস্ট আপ হয়, যে আমি এতক্ষণ আমার ভালো লাগার কাজটা করে এসেছি, এখন আমি আমার পড়াশোনায় ফোকাস করব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার মনে হয় যে ক্লাব করার মাধ্যমে না আমি নিজেকে আর 10 জন থেকে একটু হলেও আলাদা হিসেবে কনসিডার করি, যে হ্যাঁ না, আমি জিনিসগুলো জানি, আমি জানি যে আমার ক্যারিয়ার ওয়েটা কিভাবে হবে, আমাকে কি করতে হবে। তো আসলে এটাই, আমাদের অনেক টিচাররা আছেন যারা হচ্ছে আমাদের ক্লাব গুলায়, ইভেন আমাদের স্যার আছেন যিনি বিভিন্ন ক্লাবে প্রেসিডেন্ট অথবা জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন, কিন্তু তারা যদি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে টিচার হতে পারেন, তো আমার মনে হয় যে ইচ্ছা করলেই আমরা ক্লাব আর পড়াশোনাটাকে ব্যালেন্স করতে পারি। আর ব্যালেন্স যদি না করা যায় তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমাদেরকে পড়াশোনাটাকেই সবার আগে ফোকাস দেওয়া উচিত। কারণ যেটা সত্যি কথা, ভার্সিটিতে আমরা যাই পড়াশোনা করতে, তো পড়াশোনার পাশাপাশি ক্লাব করে নিজেকে ডিফারেন্ট ভাবে তুলে ধরাটা অবশ্যই জরুরি, কিন্তু সবার আগে আমরা যাতে পড়াশোনায় ফোকাস করি সেটাই আমাদের ইচ্ছা। থ্যাংক ইউ আপু। লাস্টলি আবির ভাইয়ের কাছে চলে আসবো। আবির ভাইয়া প্লিজ। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে আমি সবাই মোটামুটি সবকিছু বলে দিয়েছে, তো আমার আসলে ওরকম ভাবে বলার কিছু নাই। বাট আমি যদি আমার ব্যাপারটা বলি, যে পড়াশোনাটা আসলে সবসময় নিজের কাছে, কারণ 24 আওয়ার্স আমাদের হাতে থাকে। তো এর মধ্যে যদি আমি 6 ঘন্টাও রাখি, আমি বাচ্চাকালের কথা বলতেছি না, ভার্সিটি লাইফে কেউ 6 ঘন্টা পড়াশোনা করে না। তো ধরলাম যে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা যদি ধরি, তাও আমার হাতে প্রায় 20+ আওয়ার থাকে। তো তার মধ্যে যদি আমি কিছু সময় ক্লাবের জন্য দেই, তো আমার মনে হয় না যে এতে খুব একটা ক্ষতি হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে তাও অনেকে কেন পারি না, তাও কেন সম্ভব হয় না, আসলে বিষয়টা হচ্ছে যে এটা অনেক সময় নিজের দোষে হয়। আমরা হয়তো সেই পরিমাণ এফোর্টটা দেই না যতটা আমরা ক্লাবের ক্ষেত্রে দিই, যতটা আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দিতে পারি না, বা ইচ্ছা হয় না। তো এটা একটা বিষয়। তো সেটা আসলে সম্পূর্ণ নিজের কাছে। লাইক একটু আগে যে তুমি বলি, আমি ট্রাই এর যে আগে ছিলেন প্রান্ত কারওয়াদা, আমি ওনার কথা বলবো। উনি ট্রাই এ ছিলেন এত বছর ধরে, এবং শেষ পর্যন্ত উনি যখন বের হয়েছেন তখন উনি সিজি 4 ছিল, এবং উনি বর্তমানে টিচার হিসেবে আছেন। এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা ক্লাবে কাজ করেছে, কিন্তু হচ্ছে তারা কখনো হচ্ছে পড়াশোনা ছেড়ে দেয়নি, তারা পড়াশোনার মধ্যে থেকে তারপরে ক্লাবের কাজ করেছে। আর ক্লাবের বিষয়টা হচ্ছে যে আপনি যখন ক্লাবের সাথে যুক্ত হবেন, তখন আপনার মধ্যে একটা লিডারশিপ প্র্যাকটিস করা শুরু হবে। তো এটা কখনই পড়াশোনার বাইরে না, কারণ আপনি ফিল্ডে যখন যাবেন তখন আপনার সবচেয়ে বেশি লাগবে লিডারশিপ। তো এই কারণে হচ্ছে মানে কো কারিকুলাম কাজটাকে গুরুত্ব দেওয়া হয় সব ক্ষেত্রেই, যে আপনি যখন কোথাও কোনো ক্লাবে নিজেকে যুক্ত করেন, তার মানে হচ্ছে যে আপনি সেখানে লিডারশিপ প্র্যাকটিস করেছেন। তো আমরা অনেক সময় যেটা দেখি যে ছেলেমেয়েরা অনেক সময় শুরুতে খুব আগ্রহ সহকারে ক্লাবে আসে, তারপর যখন নিজের কারণে তারা কোন একটা টার্মে খারাপ করে, তখন তারা পুরোটাই দিয়ে দেয় যে আচ্ছা আমি ক্লাব করছি এই কারণে আমার আহ হয়তো রেজাল্ট খারাপ হয়েছে। আর তারা যদি একটু ডিপলি চিন্তা করতো, ডিপলি দেখতো, তাহলে হয়তো দেখতো যে হ্যাঁ সে ক্লাব করছে ঠিক আছে, বাট তার সাথে তার অন্যান্য অনেকগুলো কাজও হয়তো সে বেশি এফোর্ট দিয়ে ফেলছে, যেটা সে হয়তো পড়াশোনার ক্ষেত্রে দিতে পারতো। ইটস কমপ্লিটলি হিজ অর হার ফল্ট, বাট সে কখনো ভাবে দেখেইনি। সে পুরো দোষটা ক্লাবের উপর চাপিয়ে দিয়ে ক্লাব থেকে বের হয়েছে। তো এই ধরনের মানুষদের জন্য আমি বলবো যে কারো যদি ইচ্ছাই থাকে যে ঠিক আছে আমি কুয়েটে পড়াশোনা করবো এবং আমি এখান থেকে বের হয়ে টিচার হবো, এন্ড আমার আসলে দরকার নেই লিডারশিপ প্র্যাকটিস করা বা অন্য কিছু প্র্যাকটিস করা, দেন সে চুজ করতে পারে যে আমি সারাক্ষণ পড়াশোনা করবো। আর কারো যদি ইচ্ছা হয় যে না আমি আসলে ভার্সিটি লাইফটাকে জানবো, বুঝবো, এক্সপ্লোর করব, আমি মানে খুঁজে দেখবো যে কোথায় কি আছে, বা আমার নিজের ভেতর যে প্রতিভাগুলো আছে সেগুলোকে আমি বিকশিত করবো, তাহলে সে ক্লাবে আসতে পারে, এবং ক্লাবের সাথে থেকে সে চাইলে নিজের পড়ার জন্য টাইম বের করে নিতে পারে ডেইলি বেসিসে। সেটা খুব কঠিন কোনো কাজ না, হয়তো আমরা করি না, বা অন্যান্য কাজে আমরা হয়তো সময় বেশি দেই বলে আমরা পারি না, বাট
এটা খুব সহজে করা যায়। তো এতে আসলে পড়াশোনার ব্যাঘাত ঘটার মতো কিছু নাই, এবং অন্যরা যা বলেছে সবগুলো পয়েন্টের সাথে আমি মোটামুটি একমত যে নিজের মনের জন্য এটা করলে নিজের জন্য ভালো, রিফ্রেশিং হচ্ছে হয়ে যায় নিজের ভেতরটা। তো আমি যখন আমার পছন্দের কোনো কাজ করব, কারণ যে যখনই কোনো ক্লাবে জয়েন করে সে তার পার্সোনাল ইন্টারেস্ট থেকে করে, তার ইন্টারেস্টের জায়গাটা থাকে বলি সে ওই ক্লাবের সাথে জয়েন করে। তো এখন সে যখন এই কাজটা করবে তার মধ্যে অবশ্যই একটা ভালো লাগা কাজ করবে, যেটা তাকে পড়াশোনাতেও হেল্প করবে। তো এটাই আসলে যে আমরা চাইলেই জিনিসটা করতে পারি, হয়তো আমরা অনেক সময় করে উঠি না বা করে উঠতে পারি না, এটুকুই আর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আম, যেহেতু আমরা এখানে সবাই একসাথে যুক্ত হয়েছি ক্যাম্পাস লিডার সামিটের থ্রুতে, তো আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা সবাই সংক্ষেপে আমাদের ক্যাম্পাস লিডার সামিট নিয়ে কিছু বলুন আপনাদের। ভাইয়া হাসিব ভাই থেকে শুরু করি, হ্যাঁ প্লিজ। প্রশ্নটা আরেকবার বলবেন? আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদের ক্যাম্পাস লিডার সামিট নিয়ে যদি আপনার কিছু মন্তব্য থাকে প্লিজ বলতে পারেন সংক্ষেপে। ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত যে ক্যাম্পাস লিডার সামিট, যে প্রোগ্রামটা করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, এই জিনিস মানে ওই প্রোগ্রামটা আসলে খুব ভালো, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব আছে। তো ওই ক্লাবগুলো মানে সম্পর্কে ক্যাম্পাসের লোকজন শুধু জানে, কিন্তু সারা বাংলাদেশে যে অন্যান্য জায়গা আছে ওই জিনিসটা তারা সম্পর্কে অবগত নয়, আর তাদের যে কি কার্যক্রম না কার্যক্রম জিনিসটা অবগত নয়। এখন যখন আমাদের এই মানে ক্যাম্পাস লিডার সামিট দিয়ে এটা জিনিসটা মানে আমাদের ক্লাবগুলোর যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ক্লাবগুলোকে প্রেজেন্ট করতেছি, আমাদের কুয়েটের ক্লাবগুলো কি অ্যাক্টিভিটি, আমাদের উদ্দেশ্য কি, কি কারণে আমাদের ক্লাবগুলো করা হয়েছে, এই জিনিসটা যখন সারা বাংলাদেশের মধ্যে আমরা আপনাদের এই প্রোগ্রাম লাইভ প্রোগ্রামের মাধ্যমে জিনিসটা শেয়ার করতে পারতেছি, জিনিসটা তারা বাইরের লোকেরা জিনিসটা উদ্বুদ্ধ হচ্ছে। এবং আমাদের যে উদ্দেশ্যগুলো তারা হতে পারে যে জিনিসগুলো, তাদের যে কথা, আমাদের যে কথাগুলো তাদের ভালো লাগতে পারে, জিনিসটা যদি যে একজনও মোটিভেট হয় ওটা আমাদের এই লাইভ প্রোগ্রামের একটা সাফল্য। কারণ প্রোগ্রাম গুলো যখন কেউ জন মোটিভেট হয়, যখন তারা কেরিয়ার ওরিয়েন্টেড, তাদের সুস্থ সংস্কৃতি এই চর্চা কিংবা ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সেজন ভাবিত হবে, যে জিনিসটা খুব ভালো হবে। আমাদের আসল উদ্দেশ্য জিনিসটা সবাই জানবে। তো এই হিসাবে ক্যাম্পাস লিডার সামিট খুবই ভালো একটা উদ্যোগ, আই অ্যাপ্রিসিয়েট। এরকম প্রত্যেকটা ক্যাম্পাসে এটা আপনারা করতেছেন, জিনিসটা খুবই ভালো আর কি। ভালো লাগছে মানে আপনাদের এই প্রোগ্রামটা। থ্যাংক ইউ। এরপর হচ্ছে গিয়ে পূর্ণতা please। ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে আমি অনেক শুভকামনা জানাবো যে ক্যাম্পাস লিডার সামিটের আয়োজন করার জন্য, কারণ এর মাধ্যমে অনেক লিডাররা একজন আরেকজনের সাথে পরিচিত হবে, তাছাড়া তাদের ভিশন, তাদের ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে পারবে। তো আমার মনে হয় যে এভাবে অনেকেরই বিভিন্ন নতুন নলেজ আর এবং এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। তো এই কারণে ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে অনেক শুভকামনা, এবং আমি আশা রাখবো যে ক্যাম্পাস লিডার সামিট অনেক সফলভাবে সম্পন্ন হবে এবং আমরা ইনশাল্লাহ সাথে থাকবো। আচ্ছা, এরপর আবির ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ আপু। তো আমি যদি বলি, আমি বলবো যে আসলে আমাদের আগামী দিনের শক্তি আসলে তরুণরাই। তো ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট এই তরুণ শক্তির কাজে লাগানোর ক্ষেত্রে আসলে অনেক বড় একটা ভূমিকা রেখে চলছে গত কয়েক মাস ধরে। তো তারই ধারাবাহিকতায় তারা ক্যাম্পাসের, আমরা যেহেতু দেখি যে সবচেয়ে বেশি তরুণ বা সবচেয়ে এগুলো গ্লোরিয়াস তরুণদেরকে পাওয়া যায় বিভিন্ন ক্যাম্পাসে। তো সেই ক্যাম্পাস লিডার সামিটের মাধ্যমে আসলে বিভিন্ন ক্লাবে যেসব তরুণরা লিড দেয়, মানে বাংলাদেশের সেরা তরুণরা তাদেরকে উঠিয়ে আনা হচ্ছে ক্যাম্পাস লিডার সামিটের মাধ্যমে। তো এটা খুবই একটা মানে চমৎকার একটা বিষয়, এবং আমাদের যে ভবিষ্যতে যারা বাংলাদেশকে লিড দিবে তাদের মধ্যে এখন থেকে একটা বিষয় চলে আসতেছে যে তারা একে অপরের সাথে পরিচিত হবে, দেন দেশের জন্য কাজ করবে। তো এটা খুব চমৎকার একটা বিষয়, এবং ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট যেভাবে জিনিসটাকে ভেবেছে, চিন্তা করেছে and এটার জন্য এভাবে কাজ করছে, এটা এটা আসলে অনবদ্য ছিল। তো সব মিলিয়ে আমি সবসময় আশাবাদ ব্যক্ত করি যে এই এই উদ্দেশ্যটা সফল হবে, এবং আমরা আগামী বাংলাদেশে যে তরুণদেরকে দেখতে পাবো তারাই লিডার সামিটের মাধ্যমে উঠে আসবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর রাজিন রিজন ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল অনেক
well wishes for Campus Leader Summit যেটা ইয়ত ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজন করতে যাচ্ছে। তো আমি মনে করি যে এটা আয়োজন করা একদিক থেকে অনেক ভালো হবে কিছু মানুষের জন্য। যেমন একটা কথা আছে যে যখন আমরা ছোট একটা এরিয়ার ভিতর থাকি তখন আমরা ভাবি যে এরিয়ার ভিতরে আমি হয়তো বস, লাইক হয়তো যেই সিংহটা একটা ছোট বনে থাকে তার কাছে মনে হয় যে এই বনে সেই বস, বাট যখন সে একটা বড় বনে যে পড়ে, যখন একটা মাছ একটা বড় ওশানে যে পড়ে তখন সেটা পায় যে না, আমি তো এদের পাশে কিছুই না। সো আমার মনে হয় যে আমরা যদিও অনেক কিছু বলছি যে হয়তো সব লিডাররা একসাথে এসে কথা বলবে, জানবে, বুঝবে, এটাও যেমন একটা দিক, সেভাবে ওইটাও একটা দিক। যেমন অনেক ক্যাম্পাসের যারা আছে তারা ভাবতে পারে যে তারা অনেক পারফেক্টলি সবকিছু হ্যান্ডেল করছে, তারা অনেক স্মার্টলি সবকিছু করছে, কিন্তু যখন সাবমিটটা হবে তখন হয়তো আরো বাংলাদেশের অনেক ভালো ভালো ক্লাব থেকে বা আরো অনেক ক্লাব থেকে সবাই একসাথে আসবে এবং সবাই একজন একজনের যে অপূর্ণতা আছে সেটা অন্যর কাছ থেকে বুঝতে পারবে, আরেকজনের সাথে কথা বলে, এবং ভবিষ্যতে সেটা নিয়ে কাজ করতে পারবে। তো এই কারণেই বেস্ট অফ লাক ফর দ্য ইভেন্ট। আই হোপ দ্য ইভেন্ট উইল বি সাকসেসফুল। Thanks a lot, Bhaiya. And last but not the least, Anupam Shah Bhaiya, please. থ্যাংক ইউ। ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট আয়োজিত এই ক্যাম্পাস লিডার সামিট প্রোগ্রামটা আমি মনে করি আসলে একটা সুন্দর প্ল্যাটফর্ম, যে দেশে প্রত্যেকটা ভার্সিটির যারা ক্লাব করতেছে, যেটা রাজিনও বললো যে আমরা যখন একটা জায়গাতে আছি আমরা ভাবতেছি হয়তো বা এই কয়টা কাজ করলে একটা কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানে সম্পূর্ণ করা সম্ভব, কিন্তু আমরা যখন একটা ভার্সিটিতে অনেকগুলো ক্লাবের মতবাদ দেখতেছি, তাদের বিভিন্ন লিডারদের মতবাদ পাচ্ছি, আমরা কিন্তু সেখান থেকে ইন্সপায়ার হইতে পারি যে না, তাহলে এই কাজগুলো এই দিক থেকেও করা সম্ভব, যেমন এই কাজ এইভাবে ম্যানেজ করা সম্ভব। আমরা হয়তো বা ভাবতেছি যে হচ্ছে মাত্র 5 ঘন্টা আমরা ক্লাস করলাম, হয়তো 5 ঘন্টা ক্লাস করে 2 ঘন্টা খাওয়া দাওয়া করলাম বা কিছু রেস্ট নিয়ে আমরা এতে টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু যখন আমরা আরেকটা ভার্সিটির দিকে তাকাচ্ছি যে ধরেন তারা করতেছে কি 8টা থেকে 5টা, যেমন আমাদের কাছে 8টা থেকে 5টা ল্যাব করতেছে, তারপর আবার সেখান থেকে কোনো প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামে রিহার্সাল করতেছে রাত 10টা পর্যন্ত, তারপর আবার সেই প্রোগ্রামে ক্লাব থেকে গিয়ে বাসায় গিয়ে পরের দিনে আবার সিটি পড়া করতেছে রাত 2টা 3টা পর্যন্ত, তারপর আবার সকালে যে কাজ করতেছে। যখন এই কাজগুলো আমরা দেখতেছি যে না, আসলে যে একটা মানুষের বাউন্ডারি শুধুমাত্র অল্প ক্ষেত্রে না, আমরা হয়তো জানি না আমরা এই পর্যন্ত কাজ করতে পারি, বাউন্ডারিটা আরো বেশি হতে পারে। এখন আমরা যখন অন্যের নলেজ সম্পর্কে জানবো, অন্যের এসব কাজকর্ম সম্পর্কে জানতে পারতেছি, তাদের ক্লাব নিয়ে উদ্যোগগুলো জানতে পারতেছি, আমরা নিজেদের ক্লাবকেও যেমন ইন্সপায়ার করতে পারবো এবং আমাদের নিজেদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারবো যে এদের সামনে, যে না আমরা এই কাজ করতেছি, তাহলে আমাদের সম্পর্কে আপনারা জানলেন, আমরা তাদের সম্পর্কে জানলাম, একটা ইন্টারেকশন তৈরি হচ্ছে। এবং আশা করি এই কুইক ক্যারিয়ার লিডার সামিটের মাধ্যমে অনেক ক্লাবের মধ্যে ইন্টারেকশন ভালো হবে এবং সামনে আশা করি একটা বাংলাদেশের একটা সুস্থ স্বাভাবিক একটা ভালো একটা দিক আসবে এই তরুণদের দ্বারাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পরিশেষে আমি বলতে চাই একটি কথা, যে আমরা তাদেরকে লিডার হিসেবে মানি যাদের কাজ, যাদের কথা আমাদের স্বপ্ন দেখতে শেখায়, আমাদের উৎসাহ দেয়। তো আমি বলবো আপনারা প্রত্যেকে দারুণ এবং চমৎকার লিডার। আপনাদের কথায়, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আজকে অনেকেই অনেক উৎসাহ পাবে, অনেক ইন্সপিরেশন পাবে। আর আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 2 থেকে 5 সেপ্টেম্বরে আমাদের ক্যাম্পাস লিডার সামিটে। অবশ্যই সবাই আসবেন আশা করছি, এবং যারা আমাদের শো দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন আমাদের সামিটে। সবাইকে অনেক ধন্যবাদ। আর ভাইয়া আপু আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের শোয়ে আসার জন্য। আপনাদের সবার ইনভিটেশন রইলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা প্রোগ্রাম এভাবে অ্যারেঞ্জ করার জন্য। আপনাকেও ইউথ ধন্যবাদ ক্যারিয়ার আপু। ইনস্টিটিউটকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। প্লিজ ভাই। ধন্যবাদ অনেক ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে আমাদের ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আজ আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে ধন্যবাদ আসসালামু ইউথ আলাইকুম। ইনস্টিটিউট এমন একটা প্রোগ্রাম আয়োজন করা এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।